আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ঈদ মোবারক সবাইকে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আচ্ছা, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এই ক্লাসটা আরো আগে দেওয়ার কথা ছিল, বাট ঈদের আগে আসলে পারিনি। একদম সত্যি কথা বলতে চেষ্টা করেও পারিনি। চেষ্টা করেছিলাম, শুট করতেছিলাম, বাট হয়ে ওঠে নাই। কারণ বুঝতেই পারতেছেন, আমার ঘরে একমাত্র আমি ছেলে, সো গরুর হাটে আমাকে যেতে হয়, মানে আম্মা সহ যেতে হয়। আমি আর আম্মা মিলে 2 দিন ধরে গরু খুঁজছি, বাট বাজেটের মধ্যে পাইনি আর কি। তো আলহামদুলিল্লাহ লাস্ট মোমেন্টে পেয়েছি। তো যেটা বলার বিষয় ছিল, আমরা আজকে থেকে মানে 10 তারিখ থেকে আসলে পড়ালেখা স্টার্ট করতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি শেষ করে দেব। সবাই দোয়া করবেন আমার জন্য। তো যেটা বলতেছিলাম, রাসায়নিক পরিবর্তন। আজকে আমাদের পড়াশোনা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আপনি খেয়াল করছেন কিনা, আমি যদি এখন কর্মমুখী রসায়নটা শুট করতাম তাহলে কিন্তু আজকে শেষ হয়ে যেত। আপনাকে একটু বুদ্ধিমান হতে হবে। কেন? কারণ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে কয়টা সিকিউ আসবে? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে সিকিউ আসবে 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে পিএইচ আর বাফার থেকে আসবে, আরেকটা আসবে কেপিকেসি থেকে। মানে এই জায়গায় কোনো কমতি নাই, এই জায়গায় কিন্তু কোনো কমতি নাই, শিওর শট যে ভাই পিএইচ বাফার থেকে একটা সিকিউ আসবে, কেপিকেসি থেকে একটা সিকিউ আসবে। যারা আমার পূর্ববর্তী 2টা ক্লাস করেছেন, মানে গুণগত রসায়ন শেষ করেছেন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শেষ করেছেন, আমি শিওর এই 2টা চ্যাপ্টার যদি আপনি শেষ করে থাকেন, আপনি বিশ্বাস করেন আপনি 5টা সিকিউ কমন পাবেন। 5টা কমন পাবেন, 5টা কমন পাবেন। 5 আর এই যে 2, 7, কয়টা হয়েছে? 7টা। আর কর্মমুখী থেকে একটা, তাহলে কয়টা হবে? 8টা হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন কথা আছে, সেটা হচ্ছে যে ভাইয়া 5টা হয়েছে, ওকে। এই যে ভাইয়া 7টা হয়েছে, ওকে, কোনো সমস্যা নাই। এই 5টার মধ্যে কি 5টাই আপনি ফুল পারবেন? আশা করি পারবেন। যারা আগের 2টা ক্লাস করেছে তারা অবশ্যই 5টা সিকিউ অ্যান্সার করতে পারবে। বাট যদি কোনোটাতে ডাউট ফিল হয়, তখন তারা এইখান থেকে একটা সিকিউ অ্যান্সার করবে। আরো আরো ক্লিয়ারলি বলি, পিএইচ বাফার আর কেপিকেসির মধ্যে আমি যদি বলি ভাই ইজি কোনটা, একদম এক কথা ইজি হচ্ছে পিএইচ বাফার। মানে পিএইচ বাফারটা অনেক বেশি ইজি। তো আপনি এই 5টার মধ্যে 4টা ধরে রাখেন, এখান থেকে একটা মিলে 5টা বানায় ফেলবেন। ক্লিয়ার? আর কেপিকেসিও ইজি, আমি করাই দিব, টেনশনের কোনো কারণ নাই। তো আসেন আমরা এই ভিডিওর প্রথম পার্টটা রেকর্ড করতেছি কে পিএইচ বাফার দিয়ে। কি দিয়ে? পিএইচ বাফার দিয়ে আমরা রেকর্ড করে স্টার্ট করতেছি। এটাই ভিডিওর প্রথমে থাকবে বা শেষে থাকবে, হইতে পারে ভিডিওর প্রথমে বা শেষে থাকবে। ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। ক্লাসগুলো আপলোড হবে আমাদের হাসানের নাম পেজে আর হাসানের নাম ইউটিউব চ্যানেলে। আশা করি এই 2টা চ্যানেলে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, এই তো। আর এই ব্যাচগুলোর স্পন্সর কে? আমাদের অ্যাডমিশন ব্যাচ। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যেটার কোর্স ফি হচ্ছে 1100 টাকা। আর এইটা মেডিকেল ভার্সিটির ব্যাচ, মেডিভার্সিটি ব্যাচ, এটার কোর্স ফি হচ্ছে 1650 টাকা। আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেন, ভার্সিটিতে পরীক্ষা, যে কোনো ভার্সিটি বা যে কোনো মেডিকেলের জন্য এই ব্যাচ এনাফ। এই ব্যাচে ভর্তি হলে ইনশাল্লাহ এতটুকু আমি আপনাকে বড় ভাই হিসেবে প্রমিস করতে পারি, কেমিস্ট্রি নিয়ে আপনার কোনো টেনশন নেই। এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের ইঞ্জিনিয়ারিং যতগুলো ভার্সিটি আছে, আপনার বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আইওটি, এমআইএসটি, বুটেক্স, ঢাকা ভার্সিটি, সাস্ট। কেন? কারণ ঢাকা ভার্সিটি কিন্তু ইদানিং একটু কঠিন প্রশ্ন করতেছে, ট্রাই করতেছে তারা কঠিন করার, তাই না? তো ঢাকা ভার্সিটি আর সাস্টের জন্য যারা শুধু ঢাকা ভার্সিটি আর সাস্টের প্রিপারেশন নেবেন, তারা এইখানে ভর্তি হইলে এনাফ, 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 এনাফ। আর যারা চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাবেন, তারা ওয়েপেন সিরিজে ভর্তি হইলে এনাফ। ক্লিয়ার বাবা? ওকে, আমি আর কথাবার্তা বাড়াবো না, আমি আসলে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা কোর্সের প্রমোশন পরে করব। ক্লিয়ার? ওকে, তাহলে সবার আগে আমাদেরকে এই কিছু কনসেপ্ট জানতে হবে। এটা আমরা গুণগত রসায়নে দেখছিলাম, যেটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? স্ট্রং ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে 3 ধরনের জিনিস থাকে: অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ। তো
তাহলে যারা স্ট্রং অ্যাসিড তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, যেমন HCl, HBr, HClO4, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। তাহলে যারা স্ট্রং অ্যাসিড, আই রিপিট, যারা স্ট্রং অ্যাসিড তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। যারা স্ট্রং বেস, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে স্ট্রং বেস, তাই এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, যারা স্ট্রং সল্ট বলতে আসলে কথা নাই, বাট যারা আসলে যাদের ইলেকট্রোলাইট কি বলো এটাকে, যাদের ইলেকট্রোলাইসিস করলে, হ্যাঁ, হাইড্রোলাইসিস করলে দেখা যায় এরা একটা স্ট্রং অ্যাসিড থেকে আসছে আর একটা স্ট্রং বেস থেকে আসছে। যেমন খেয়াল করেন, এই যে NaCl, সোডিয়ামটা কোন জায়গা থেকে আসছে? NaOH থেকে আসছে। সিএলটা কোন জায়গা থেকে আসছে? HCl থেকে আসছে। একটা লবণের বাপ মায়ের নাম কি বলেন তো? এসিড আর ক্ষার। একটা লবণের বাপ মায়ের নাম কি? এসিড আর ক্ষার। এসিড আর ক্ষার মিলে কি তৈরি করে? লবণ তৈরি করে, তাই না? তো যখন দুইটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, এই দুইটা জিনিস মিলে একটা লবণ তৈরি করবে, তখন আমরা তাকে বলি স্ট্রং সল্ট বা স্ট্রং ইলেকট্রোলাইট। যেমন NaCl হচ্ছে একটি স্ট্রং ইলেকট্রোলাইট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে কি আমাদের স্ট্রং ইলেকট্রোলাইট। এখন আপনি বলতে পারেন ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম, এখানে আলাদা কিছু কথাবার্তা আছে, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব, সমস্যা নেই। বাট এরা ম্যাক্সিমামই স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়, এরা স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, আবার উইক ইলেকট্রোলাইট কারা? উইক ইলেকট্রোলাইট কারা? যেগুলো হচ্ছে উইক অ্যাসিড, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, মোনোক্লোরো ইথানোইক অ্যাসিড, ট্রাইক্লোরো ইথানোইক অ্যাসিড, এরা হচ্ছে গিয়ে কি আমার উইক অ্যাসিড। উইক অ্যাসিডরা কি থাকবে? উইক ইলেকট্রোলাইট থাকবে। উইক বেস কারা? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এর হচ্ছে উইক অ্যাসিড। অ্যামিন, এই যে RNH2, এটা কিন্তু মানে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন, এরা কি? এরা হচ্ছে ক্ষারীয়, এরা হচ্ছে জৈব ক্ষার, এদেরকে আমরা বলবো হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ওকে, জৈব যে কোনো জিনিসই কি দুর্বল থাকে। সল্টের মধ্যে কোন সল্টগুলা আসলে হচ্ছে কি আমাদের উইক বলেন তো? যাদের কেএসপির ভ্যালু অনেক কম। আমরা জানি সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয় কেন? কারণ ওর কেএসপিটাকে ছাড়ায়া যায়। কে ছাড়ায়া যায়? কেআইপি ছাড়ায়া যায়। কেআইপি ছাড়ায়া যাওয়া মানে কি? ওর কেএসপিটা অনেক কম। লেড ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এরা কি? তারপরে CF2, ক্যালসিয়াম ফ্লোরাইড, এদের কেএসপির ভ্যালু অনেক কম, তাই এরা অধক্ষিপ্ত হয়। কেআইপির ভ্যালুগুলা কেএসপির ভ্যালুগুলাকে ক্রস করে ফেলে। তো এই ভ্যালুগুলো, এইগুলো আমাদের জানতে হবে। ভাইয়া আপনি রাসায়নিক পরিবর্তন পড়াচ্ছেন, আপনি ইলেকট্রোলাইট কেন পড়াচ্ছেন? যা পড়াচ্ছি তা পড়ো, বাকিটা আমাকে বুঝতে দাও। ওকে, বাকিটা আমাকে বুঝতে দাও। তাহলে উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্ট, এরা হচ্ছে গিয়ে কি আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। ওকে, তো আসো আমরা সামনের দিকে আলোচনা করব। এরপর আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটাকে কি বলা হয়? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ওকে, মানে কেএসপি, কেআইপি, কেসিকেপি এর মতো আর কি। মনে করো হাসান এনাম, HA, HA মানে কি বলতো? HA মানে হচ্ছে হাসান এনাম। ওকে, খেয়াল করো, হ্যাঁ, হাসান এনাম একটা উইক অ্যাসিড। কি বলেছি? উইক অ্যাসিড বলেছি। হ্যাঁ, হাসান এনামের পরিচয়টাই হচ্ছে উইক অ্যাসিড। হাসানের নাম পরিচয়টা কি বলতো? উইক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, এই হাসানের নাম যদি পানির মাধ্যমে বিয়োজিত হয়ে যায়, তাহলে ও কি তৈরি করবে? H+ আর A-। তুমি এটার ভিতরে পানি দিতে পারো, H3O+ লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে Ka মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, Ka মানে অ্যাসিডের, A বলতে অ্যাসিড বোঝাচ্ছে, কে বলতে সাম্য ধ্রুবক আর কি, KCKP। তাহলে উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিডের সাম্য ধ্রুবক, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। Ka দ্বারা কি বোঝায়? Ka দ্বারা বোঝায় হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কি বোঝাবে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার? ওকে, আবার সে BA না, সে BOH,
একটা উইক বেস, এটার পরিচয় দিয়ে দিলাম। হ্যাঁ, উইক বেস। ভাইয়া একটা খেয়াল করছেন আপনি, ভাইয়া উইক নিয়ে কেন কাজ করতেছেন? আসলে দেখো, উইক হইলেই কিন্তু তারা অল্প বিয়োজিত হয়, আমরা কিন্তু সাম্য উভমুখী চিহ্ন ইউজ করতে পারি। যারা স্ট্রং ইলেকট্রোলাইট তারা কিন্তু একমুখী, মানে অনেক পরিমাণ অনেক বিয়োজিত হয়। ক্লিয়ার? তাই আমরা কি করতেছি, আমরা হচ্ছে এখানে উভমুখী চিহ্ন ইউজ করতেছি। তাহলে বি প্লাস ওএইচ মাইনাস। ক্লিয়ার? ওকে, এবার আসো ভাইয়া, তাহলে কেবি কি হবে? কেবি 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 উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। এই কেবিটা কি বলতো? কেবিটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার? এটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। দ্বৈত, এটা হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার? ওকে, এরপর আমরা বেশ ভালো কিছু জিনিসপত্র পড়বো। এসিড বা ক্ষারের শক্তি মাত্রা, এসিড বা ক্ষারের শক্তি মাত্রা। এখানে মূলত আমরা আগে এসিড নিয়ে কথাবার্তা বলবো, তারপরে ক্ষারের কথাই বলতে যাচ্ছি। ওকে, এবার আসো মনোযোগ দিয়ে খেয়াল করি, বুঝবা আগে। হ্যাঁ, এখানে ভালো ভালো পড়া আছে। যার কেবি যত বেশি হবে সে তত স্ট্রং হবে, একটু মাথায় রাখবা। একটু লেখো। যেমন একটা জিনিস চিন্তা করো, আমরা এখানে অনেকগুলো পড়াশোনা করব, অনেকগুলো সূত্র আনবো সামনে, আমাকে একটু টাইম দাও, মাত্র স্টার্ট করছি তো। ওকে, তাহলে দেখো, যার কে বেশি, যার কেবি বেশি, কেবি নিয়ে আমরা পরে আলোচনা করি। যার কে বেশি সে কি? সে স্ট্রং অ্যাসিড। কি সেটা? স্ট্রং অ্যাসিড। এখন ভাই একটা জিনিস খেয়াল করছো, যার কে বেশি কথার অর্থ কি বলতো? যার পিকে কম সে হচ্ছে স্ট্রং অ্যাসিড। ভাই পিকে মানে কি? পিকে মানে কি মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমরা কি জানি? পিএইচ মানে কি বলতো? মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে পিকে মানে কি হবে? মাইনাস লগ অফ কে, তাই না? তাহলে কে এ আর পিকে কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। কে এ আর পিকে কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে যার কে যত বেশি হবে, যার পিকে যত কম হবে সে তত স্ট্রং অ্যাসিড হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, লিখে রাখ। অক্সি অ্যাসিডের তীব্রতা, অক্সি অ্যাসিডের তীব্রতা আমরা চ্যাপ্টার 3 তে আলোচনা করেছি। কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হলে, কেন্দ্রীয় মৌল মানে কি? সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে, সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে কি বেশি বলতো? তীব্রতা বেশি হবে। সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে তীব্রতা বেশি হবে। সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে তীব্রতা বেশি হবে। কিরকম? ওই যে আমরা এই উদাহরণ প্রচুর দেখেছি, রাইট? যেমন দেখো, ক্লোরিনের জারণ মান কত? 7, আর সালফারের জারণ মান কত? 6। তাই কে বেশি স্ট্রং বলতো? HCl ওপর বেশি স্ট্রং। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে তীব্রতা বেশি হয়, মানে ওই অ্যাসিডটা বেশি শক্তিশালী বা বেশি তীব্র। ওকে, 3 নাম্বার। আচ্ছা, এটারই আরেকটা পার্ট করে দিই। ইফ সেন্ট্রাল অ্যাটমের জারণ মান সেম, সেন্ট্রাল অ্যাটমের জারণ মান সেম, তখন কি হবে? তখন যেই সেন্ট্রাল অ্যাটমের সাইজ ছোট সে কি হবে? সে শক্তিশালী, সে তীব্র, সে শক্তিশালী, সে সক্রিয়। কিরকম? লেটস সে উদাহরণ, HNO3 H3PO4। চিন্তা করে দেখো, নাইট্রোজেনের জারণ মান কত? +5। 6 আর 1 5, -6 আর 1 ওই সাইডে নিয়ে যাও, 8 আর 3 5। তাহলে দেখো, কেন্দ্রীয় মৌলের জারণ মান কিন্তু সেম, নাইট্রোজেনের +5, ফসফরাসেরও কি +5। তাহলে কে বেশি শক্তিশালী হবে? নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে। কেন? কারণ এখানে নাইট্রোজেনের সাইজ ছোট। দেখো, নাইট্রোজেনের কি বলতো? সাইজ ছোট। তো আমাদের এতটুকু জানতে হবে, এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট।
ওকে, এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। আসো এরপর 3 নাম্বার, হাইড্রাসিডের তীব্রতা। এটা আমরা ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। হাইড্রাসিড কাদেরকে বলা হয় বলো তো? এই যে এদেরকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, হাইড্রাসিড কাদেরকে বলা হয় দেখো তো? হাইড্রাসিড বলা হয় এদেরকে। হাইড্রাসিডের তীব্রতার ক্রম হচ্ছে এরকম, মানে অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করবে। মানে অ্যানায়নের আকার যার বেশি হবে সে বেশি তীব্র হবে। অ্যানায়নের আকার যত বেশি হবে সে বেশি তীব্র হবে। এইটা হচ্ছে সবচেয়ে দামি একটা ক্রম, এটা পরীক্ষায় আসে, অ্যাডমিশনেও আসবে। আচ্ছা, অর্গানিক অ্যাসিডের তীব্রতা, এইটা আসলে আমরা এমনি বুঝবো না, এটা আসলে একটু ভ্যালু অ্যাড করে বুঝবো। আসো আমরা এখানে একটা পার্ট দেখি, একটু শিখাই দিই। হ্যাঁ, একটু শিখাই দিই, খেয়াল করো। ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা আরো 3টা জিনিসের কম্পেয়ার করব, তারপরে আমরা আলোচনা করব সামনের দিকে। ওকে, সামনের দিকে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন ইথানোয়িক অ্যাসিডটায় আমরা যে কাজটা করব, ওকে, এটা আমার ইথানোয়িক অ্যাসিড, রাইট। এখন আমরা ইথানোয়িক অ্যাসিডের ভিতরে একটু কাহিনী করব। কি কাহিনী করব? হাইড্রোজেনের জায়গাগুলাতে আমরা একটা করে ক্লোরিন আনবো। ওকে, কিরকম দেখো, মনোযোগ দিয়ে। হ্যাঁ দেখো, এটাকে আমরা বলবো হচ্ছে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটাকে আমরা বলবো হচ্ছে ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আর এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, তাহলে ইথানোয়িক অ্যাসিড মানে কি? CH3COOH, মানে আমাদের ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড যেটা। ওকে, এখন আমরা কি করলাম? একটা ক্লোরিন আনলাম, 2টা ক্লোরিন আনলাম, 3টা ক্লোরিন আনলাম। এখন একটু বুঝো, সেটা হচ্ছে এই যে আমাদের যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড গুলো আছে, এই ক্লোরো যখন ক্লোরিন অ্যাড করো তখন ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডটার সক্রিয়তা বাইরে যায়। কিরকম ভাবে? কেন? দেখো, খেয়াল করো। তোমার কমন সেন্স কি বলে? তোমার কমন সেন্স বলে যে না ভাই, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই অক্সিজেন ইলেকট্রন টান দিবে। দিবে কিনা? দিবে। তাহলে এই ইলেকট্রন টান দিলে এই অক্সিজেনের কি লোন পেয়ার আছে না? আছে। তাহলে ও যখন একটু খালি হয়ে যাবে, কেন খালি হবে ও? কারণ অক্সিজেন ইলেকট্রন টান দিছে, তাই এই কার্বনটা একটু খালি হয়ে যাবে। এই কার্বনটাকে পুষানোর জন্য কে আসবে? এই অক্সিজেনের লোন পেয়ার আসবে। এন্ড তখন কি হবে? এই অক্সিজেন আবার এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, তাহলে হাইড্রোজেনটা বের হয়ে যাবে। আরেকবার বলি, কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন টান দিবে কেন? ওর তড়িৎ ঋণাত্মকতা 3.5, তাই কার্বন একটু আংশিক ধনাত্মক হবে। এই কার্বনের ধনাত্মকটারে ফুলফিল করার জন্য অক্সিজেন লোন পেয়ার দিবে। এবং অক্সিজেন লোন পেয়ার দিছে, অক্সিজেনের নিজের খালি খালি লাগবে, তাই অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, যখন এই জায়গায় ক্লোরিনটা আইসা পড়ে, তখন এই ক্লোরিনটা কি করে? এই কার্বন থেকে ইলেকট্রন টানা শুরু করে নিজের দিকে। কেন টানবে? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লোরিনের কি বেশি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এন্ড যখন এই কার্বন থেকে টান শুরু, ও আবার এই বন্ড থেকে ইলেকট্রন টানবে, ও আবার সামনে, মানে এই প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে। মানে ক্লোরিন থাকাতে এই জায়গায় একটা টানের তৈরি হয়েছে, মানে সবাই এই দিকে মুভ করা ট্রাই করবে ইলেকট্রন গুলা নিয়ে, কারণ ক্লোরিন কার্বন থেকে ইলেকট্রন টান দিচ্ছে। তো যখন ক্লোরিন থাকায় এই টানটা বাইরে যায়, তখন H+টা খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাবে। কমন সেন্স, এই কার্বন থেকে ইলেকট্রন টান দিছে, এই কার্বনের ইলেকট্রন কে দিবে? এই কার্বন দিবে। এই কার্বন তখন আবার এই অক্সিজেন থেকে ইলেকট্রন তাড়াতাড়ি টান
নিয়ে নিবে, এইচ প্লাসটা তাড়াতাড়ি বেরোবে। তাহলে এই একটা ক্লোরিন থাকাতে কি হয়েছে, এইচ প্লাস দ্রুত বের হচ্ছে। তাহলে দুইটা ক্লোরিন থাকাতে কি হবে, এইচ প্লাস আরো দ্রুত বের হবে। তিনটা ক্লোরিন থাকাতে এইচ প্লাস আরো দ্রুত বের হবে। মোদ্দা কথা হচ্ছে যত বেশি ক্লোরিন আসবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। ক্লিয়ার? তার মানে এই চারজনের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড কি হবে বলতো? তিনটা ক্লোরিন যেখানে আছে, এরপরে দুইটা ক্লোরিন যেখানে আছে, এরপরে একটা ক্লোরিন, এরপরে এটা। ক্লিয়ার কিনা? তার মানে সবচেয়ে বেশি শক্তিশালী হবে কি, ট্রাইক্লোরোএসিটিক অ্যাসিড। সবচেয়ে বেশি হবে ট্রাইক্লোরোএসিটিক অ্যাসিড, Cl3 CCOOH, রাইট? ট্রাইক্লোরোএসিটিক অ্যাসিড, রাইট? এরপরে হবে কি, ডাইক্লোরো। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে একবার আসছে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরপরে মনোক্লোরো। এবার ঠিক এই পড়াটাই যখন আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াবো, মানে এই যে ওয়েপেন সিরিজে পড়াবো, কি ওয়েপেন সিরিজে লো হয়ে গেল, এই যে ওয়েপেন সিরিজ, এই পড়াটাই যখন আমি ওয়েপেন সিরিজে পড়াবো তখন আমি কি করব জানো, এখানে শুধু ক্লোরিন না, এখানে ফ্লোরিন আনবো, ফ্লোরিনের সাথে ক্লোরিনের তুলনা করব। মানে ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখাগুলো একটু বেশি ডেপথের পড়া, তো তোমার ইঞ্জিনিয়ারিং এগুলো জানতে হবে না, এতটুকু জানলে আপাতত এনাফ। ওকে, আসো এখন তুমি খেয়াল করো। তাহলে এখন তোমার কাজ কি বলো তো? এখন তোমার কাজ হচ্ছে এটা একটু বোঝা। এরপরে আসো আমরা একটু ভ্যালুগুলা জানবো, ভ্যালুগুলা দিয়ে একটু তুলনা করব, ভ্যালুগুলা দিয়ে একটু তুলনা করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা খুবই দামি একটা এমসিকিউর জন্য পড়ালেখা করতেছি আমরা। একটু দেখো, মিথানোইক অ্যাসিডের পিকেএ এর ভ্যালু কত? পিকেএ 3.74, ইথানোইক অ্যাসিডের 4.74। তাহলে কে বেশি শক্তিশালী বলো তো? যার পিকে কম সে বেশি শক্তিশালী। একটু আগে শিখাইছি, দেখো একটু আগে শিখাইছি, যার পিকে কম সে শক্তিশালী। তার মানে আমি বলতে পারি না ইথানোইক অ্যাসিড থেকেও মিথানোইক অ্যাসিড শক্তিশালী। ওকে, এবার আমরা ক্লোরিন গুলা দিয়ে একটু শিখি। দেখো ক্লোরিন গুলা দিয়ে একটু শিখি। Cl3 Cl2 Cl মানে তিনটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, একটা ক্লোরিন মাত্র শিখলাম, তাই না? তাহলে তিনটা ক্লোরিন দিলে ওর পিকে এর ভ্যালু 0.64, অনেক কম। আবার 1.26 2.5 মানে কি অনেক কম, কিন্তু এটা অনেক শক্তিশালী অ্যাসিড Cl3 COOH। দেখো তিনটা ক্লোরিন থাকলে এটা আর অনেক বাইরে যায়, H+ অনেক দ্রুত মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে, মানে ও বেশি শক্তিশালী অ্যাসিড হবে। তাহলে নাম্বারগুলো ক্রমশ যাও, 0.64 1.26 2.85। তাহলে কে বেশি শক্তিশালী হবে? Cl3 CCOOH, Cl2 CHCOOH, Cl CH2 COOH। ক্লিয়ার? ওকে, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এগুলো একটু ক্রমটা একটু লিখে ফেলা ভাইয়ার সাথে সাথে। তাহলে ক্রমটা একটু লেখো। তাহলে সবার আগে হচ্ছে তো বুঝাই গেছো এইটা। ক্লিয়ার? এগুলো কিসের নোটিফিকেশন রে? ওফ, আসো তারপর একটু সুন্দর করে ক্রমগুলো লেখো। ক্লিয়ার? সুন্দর করে আমরা একটু ক্রমগুলো লিখি। পাইছি? পাইছি। এরপরে কে আছে দেখো, 0.64 1.26 2.85, এরপরে 3.74, রাইট? 3.74, এরপরে 4.74। তার মানে এরপরে হচ্ছে আমাদের মিথানোইক অ্যাসিড, এরপরে হচ্ছে আমাদের ইথানোইক অ্যাসিড CH3 COOH। কিন্তু এর মাঝখানে আবার আরেকজন আছে, আরেক বান্দা আছে, এর মাঝখানে আবার আমাদের বেনজোইক অ্যাসিডটা পড়ে গেছে। এর মাঝখানে কে পড়ে গেছে বলতো? এর মাঝখানে বেনজোইক অ্যাসিডটাও পড়ে গেছে। এর মাঝখানে আমার বেনজোইক অ্যাসিডটাও পড়ে গেছে। বেনজোইক অ্যাসিড কারে বলে? এই যে এই বান্দারে বলা হয় বেনজোইক অ্যাসিড, COOH। ক্লিয়ার? এই বান্দাকে বলা হয় COOH, মানে বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? বলো বুঝছো কিনা? তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ক্রম। এই ক্রমটা তোমার একটু মাথায় রাখতে হবে, এটা অ্যাডমিশনে হেল্প করবে, প্রচুর হেল্প করবে, বিশ্বাস করো। তাহলে এই তো আমাদের অ্যাসিডের পার্টগুলো শেষ। এই যে অর্গানিক অ্যাসিডের তীব্রতা শেষ, যার কেবি বেশি, অক্সিঅ্যাসিড, হাইড্রাসিড, এগুলো শেষ। ওকে, এগুলো আমাদের এমসিকিউ তে হেল্প করবে। এখানে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে, মানে এগুলো একটু চোখ বুলাবা, অত বেশি ইম্পর্টেন্ট না। যেমন এই দেখো HI তীব্র অ্যাসিড না,
দেখো HI এর পিকে এর মান কত, -9.5, HBr -9, HCl -7, H2SO4 -3। মানে এইগুলা হচ্ছে পিকে এর মান, কে এর মান দেওয়া আছে। তোমার এগুলো নিয়ে পেরেশানির দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই, একবার করে দেখবা আর কি, জাস্ট দেখবা। এখানে বিভিন্ন ক্ষারের আছে, আমার সব ক্ষার লাগবে না, আমার কিন্তু সবগুলো ক্ষার লাগবে না, আমার শুধু লাগবে হচ্ছে আমাদের নান আদার দেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। NH4OH এর কে বি এর মান লাগবে, কার মান লাগবে বলো তো? NH4OH এর কে বি এর মান লাগবে। তাহলে NH4OH এর কে বি এর মানটা মাথায় রাখবা সবসময়, 1.8 10 টু দি পাওয়ার -5। 1.8 10 টু দি পাওয়ার -5। আর পিকেবির ভ্যালুটা লাগবে, পিকেবির ভ্যালুটা হচ্ছে 4.74, মানে একদম ইথানোইক অ্যাসিডের মতো। হ্যাঁ, এই দুইটা, এই ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে, কেন? ম্যাথ করতে গেলে কাজে লাগবে। এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, ম্যাথ করতে গেলে কাজে লাগবে। আর অ্যাসিডের ক্ষেত্রে সবারটা লাগবে না, কাদেরটা লাগবে বলো তো? শুধু ইথানোইক অ্যাসিডেরটা লাগবে, শুধু ইথানোইক অ্যাসিড। পিকে এর ভ্যালু কত? 4.74। আবার মিথানোইক অ্যাসিডটা একটু শিখে রাখো। ওর পিকে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি লাগবে, পিকে এর ভ্যালুটা লাগবে 3.74। এটা শুধু জেনে রাখো, এই কে এর ভ্যালুটা লাগবে না। তারপর এখানে একটু দেখতে পারো, কে এর ভ্যালু 1.6 10 টু দি পাওয়ার -4। 3.74টা মনে রাখবা, বাকিটা মনে রাখার দরকার নেই। এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে বাফারের ম্যাথ করতে হয়, বুঝছো? এটা দিয়ে বাফারের ম্যাথ করতে হয়, এটা ইম্পর্টেন্ট। মিথানোইক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, সরি ইথানোইক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, মিথানোইক অ্যাসিডটা ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? আসো, একদম 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 মানে একদম পাংখা পড়ালেখা এখন, পানির আয়নিক গুণফল, পাংখা পড়ালেখা। আমি বেশি পেঁচাবো না, অল্প একটু পড়ালেখা করব। এখানে বেশ ভালো ভালো পড়ালেখা আছে, একটু খেয়াল করো। পানিকে তুমি যখন বিয়োজিত করবা, মানে নিয়ম হচ্ছে একটা পানি এসিড হিসেবে কাজ করে, একটা পানি ক্ষার হিসেবে কাজ করে। ও যদি ক্ষার হিসেবে কাজ করে, একজন যদি এসিড হিসেবে কাজ করে, মনে করো ও এসিড, তার মানে OH+ দিবে, OH+ দিয়ে দিবে, তার মানে কি তৈরি হবে বলো তো? OH- তৈরি। আর এই যে H+টা দিবে, এই H+টা ও গ্রহণ করবে, তার মানে কি? H3O+ তৈরি হবে। কনসেপ্ট হচ্ছে এরকম। এটাকেই অনেকগুলা বইয়ে এভাবে লেখা হয়, H+ আর OH- দুইটাই ঠিক আছে, উপরেরটা বেশি কারেক্ট। দুইটাই কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, উপরেরটা বেশি কারেক্ট। মানে উপরেরটাকেই তুমি এইভাবে দেখবা, দুইটা পানির জায়গায় দুইটা পানি, ওকে, এইভাবে দেখবা। তাহলে এটা কে এর মান কি হবে? কে 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 মানে কি? আমার KCKP, মানে বিয়োজন ধ্রুবক, সাম্য ধ্রুবক, যেভাবে তুমি চিন্তা করো, এটাকে বলা হয় কেডি। কেডি মানে পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক। ওকে, তাহলে উপরে কি দাঁড়াবে? H3O+ মানে হচ্ছে H+, আমরা এইভাবে চিন্তা করলাম, আর OH-। ওকে, আর নিচে হচ্ছে পানি। পানি কিন্তু আসলে খুবই এক্সেস পরিমাণে থাকে, তাই পানির সক্রিয় ভরকে আমরা 1 ধরি নরমালি। তারপর একটু শিখে রাখো, এটা ঢাকা ভার্সিটিতে আসছে, সো রিস্ক নেওয়া যাবে না, শিখাই দিচ্ছি। দেখবা কোন জায়গাতে কি এসে পড়ছে বলো তো? ক্লিয়ার? আচ্ছা, একবারে লিখে দিই, হ্যাঁ, একবারে লিখে দিই। এটাকে বলা হয় KW। H+ আর OH- এর গুণফলকে বলা হয় KW বা পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। এই KW মানে কি বলতো? KW মানে হচ্ছে পানির আয়নিক গুণফল। আয়নিক গুণফল প্রোডাক্ট আর কি, বাংলায় লিখলাম পানির আয়নিক গুণফল। আর কেডি, কেডি মানে হচ্ছে পানির স্ববিয়োজন ধ্রুবক, পানির
সবই ভাই বিশ্বাস করো পুরো বমি আসতেছে, মানে গরুর গন্ধ, মানে চর্বি টর্বি, কি বাজে অবস্থা। তাহলে পানির স্ববিয়োজন ধ্রুবক আর পানির আয়নিক গুণফলের সম্পর্ক, এটা জিজ্ঞাসা করছে ঢাকা ভার্সিটি। কবে জিজ্ঞাসা করছে দেখো, ঢাকা ভার্সিটি 2021 রিটেনে জিজ্ঞাসা করছে। রিটেনে জিজ্ঞাসা করছে, কি বলছে, পানির বিয়োজনের ক্ষেত্রে পানির স্ববিয়োজন ধ্রুবক কেডি এবং আয়নিক গুণফল কেডব্লিউ এর রাশিমালা লেখো। তোমাকে কিন্তু এই জিনিসটা লিখে দিয়ে আসতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা আসো আমরা মেইন আলোচনায় যাই। মেইন আলোচনা কি? মেইন আলোচনা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মানটা ধ্রুবক। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই যে শুরু হয়েছে, এই যে মূল আলোচনা শুরু। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডব্লিউ, দ্যাট মিনস এইচ প্লাস আর ওএইচ মাইনাসের গুণফলের ভ্যালু। হ্যাঁ, এইচ প্লাস আর ওএইচ মাইনাসের গুণফলের ভ্যালু কি হবে? এইচ প্লাস আর ওএইচ মাইনাসের গুণফলের ভ্যালু হবে ফিক্সড, মানে 10⁻⁻⁴। কি বলেছি? এই দেখা যাচ্ছে না সবকিছু? হ্যাঁ দেখা যাচ্ছে। 10⁻⁻⁴। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন চিন্তা করো ভাইয়া, এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল এত, কেডব্লিউ মানে পানির আয়নিক গুণফল। এই পানিটা বলতে আমরা বোঝাচ্ছি বিশুদ্ধ পানি। ভাইয়া হোয়াট ইজ বিশুদ্ধ পানি? শুধু পানি বললেও মাথায় রাখবা বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি বলতে কি বোঝায়? বিশুদ্ধ পানি মানে হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাসের ঘনমাত্রা সমান যেখানে। তাহলে এটা কত হবে দেখো, দুইজনের গুণফল 10⁻⁻14, তাহলে একজন কত করে হবে? 10⁻⁻7 করে হবে। এখন চিন্তা করো, মানে ও 10⁻⁻7, ও 10⁻⁻7, তাহলে এই তো 10⁻⁻14 হয়। যদি ভাইয়া পানিটা অ্যাসিডিক হয়, মানে পানি আবার অ্যাসিডিক, মানে পানি অ্যাসিডিক মানে হচ্ছে এখানে যদি এইচ প্লাস এর ঘনমাত্রা বেশি থাকে ওএইচ মাইনাসের তুলনায়, তখন একজন যদি হয় 10⁻⁻5 আর একজন হবে 10⁻⁻9। ব্যাপারটা বুঝতে পারছো? মনে করো ও হচ্ছে 10⁻⁻9 হবে, সরি 10⁻⁻5 হবে, ও হবে 10⁻⁻9। কমন সেন্স। কেন? তুমি কিন্তু জানো ওদের গুণফল হচ্ছে ফিক্সড, মানে 10⁻⁻14। তাহলে একজন যদি বড় হয় আর একজন কি হবে? ছোট হবে। এটি তাহলে এসিডিক। এইচ প্লাস যদি বেশি থাকে তাহলে এসিডিক হবে। ক্লিয়ার? মনে করো হচ্ছে বেসিক পানি। বেসিক পানি বলতে কি বোঝায়? যেখানে এইচ প্লাস এর ঘনমাত্রা কম থাকবে। কার তুলনায়? ওএইচ মাইনাসের তুলনায়। তাহলে কি হবে দেখো, এইচ প্লাস কি হবে? 10⁻⁻, মনে করো ও কম, তাহলে 10⁻⁻9 আর ও হচ্ছে 10⁻⁻5 হবে। কেন? মানে দুইজনের গুণফল কিন্তু 10⁻⁻14 হইতে হবে। গুণফল 10⁻⁻14 হইতে হবে। ও যদি কমে যায় ও বেড়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। 5 আর 8 গুণ করলে কত হয়? 40 না? এখন আমি 5 রে বাড়াইলাম 10, তাহলে ওরে অটোমেটিক কমে যেতে হবে। কেন? আমার গুণফলটা কিন্তু ফিক্স, 40 কিন্তু ফিক্স। আমি যদি 10 রে কমায় 2 এ আনি, দেখবা 4 অটোমেটিক বাইরে গেছে। কেন? কারণ আমার গুণফল তো ফিক্স। এই জায়গায় হাত দেওয়া যাবে না, 40 হাত দেওয়া যাবে না। ব্যাপারটা ধরতে পারছেন জিনিসটা হচ্ছে? তাহলে পানির আয়নিক গুণফলের ভ্যালু কত? 10⁻⁻14। দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু ফিক্স থাকবে অবশ্যই টেম্পারেচারের উপর, মানে টেম্পারেচারটা এখানে কনস্ট্যান্ট। মানে যদি টেম্পারেচার বাড়াই কমাই তাহলে অবশ্যই ধ্রুবকের চেঞ্জ হবে। আমরা জানি যে কোনো ধ্রুবক চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জ করলে। তাহলে এখান থেকে আমরা সূত্র বানাবো। এখন বসে বসে কি বানাবো? সূত্র বানাবো। এই বসে আছো কেন? বসে আছো কেন? আসো আসো, সূত্র বানাও। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কিন্তু সূত্রগুলো সব 25 ডিগ্রির জন্য অ্যাপ্লাই করবো। ওকে, 25 ডিগ্রির জন্য। তাহলে ওকে 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 এটা। তাহলে আমি যদি ভাই এইচ প্লাস বের করতে চাই, আমি যদি ওএইচ মাইনাস জানি, তাহলে কি লিখতে পারবো এখান থেকে? ওকে ভাই, আমি যদি ওএইচ মাইনাস জানি, ওকে
ক্লিয়ার? বুঝা গেছে? এবার আসো। এই মিয়া বসে আছো কেন? এই বসে থাকার কোনো কাম নাই। দেখো কেডব্লিউ দেখা যায়, হ্যাঁ এটা কাজ করো, গুণ তো মাঝখানে, রাইট? সবার ভিতরে মাইনাস লগ দিয়ে দাও, মাইনাস লগ অফ এইচ প্লাস। লগ মানে হচ্ছে যোগ থাকলে গুণ হয়, তাই না? গুণ থাকলে যোগ হয়। মাইনাস লগ অফ কেডব্লিউ, কেডব্লিউ এর ভ্যালু কত? মাইনাস লগ অফ কেডব্লিউ, কেডব্লিউ ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 40। মাইনাস লগ অফ পি এইচ প্লাস মানে পিএইচ, মাইনাস লগ অফ এইচ মানে পিওএইচ, ইকুয়াল হচ্ছে 14। এই যে এই জায়গা থেকে কিন্তু এই সূত্রটা আসে। ভাইয়া এই যে এখন শেখাচ্ছি না, শিখে নাও। কেন? এগুলো ডিউ রিটেনে আসবে, এগুলো ঢাকা ভার্সিটি রিটেনের পরীক্ষায় আসবে। ওকে, তাহলে পিএইচ আর পিওএইচ ইকুয়াল কত হবে? 14 হবে। তার মানে এখান থেকে তুমি অনেক কিছু লিখতে পারো। আবার বিশুদ্ধ পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে দেখো এইচ প্লাস আর ওএইচ মাইনাস সমান না? ওদের ঘনমাত্রা কি সমান না? হ্যাঁ ভাই সমান। একটু আগে বলছি কিনা? হ্যাঁ ভাই বলছেন। এক সেকেন্ড, হ্যাঁ অনেকদিন পর কলম ধরছি তো কলমের গ্রিপটা। এইচ প্লাস আর ওএইচ মাইনাস ইকুয়াল কি? কেডব্লিউ। যেহেতু বিশুদ্ধ পানির ক্ষেত্রে এইচ প্লাস আর ওএইচ মাইনাস সমান, তাই আমরা ওএইচ মাইনাস এর জায়গায় এইচ প্লাস লিখতে পারি, পারি কিনা? পারি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি কেডব্লিউ ইকুয়াল এইচ প্লাস এর, বুঝো এইচ প্লাস এর স্কয়ার ইকুয়াল কেডব্লিউ। তাহলে এইচ প্লাস ইকুয়াল কি হবে? রুট ওভার কেডব্লিউ। দেখা যায় কিনা? এইচ প্লাস এর স্কয়ার সমান কেডব্লিউ, তাহলে দুই পাশে রুট করো, তাহলে স্কয়ার চলে যাবে। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা আবার তখন কি করতে পারবো বলতো? পিএইচ এর নতুন সূত্র বানাইতে পারবো। এটাই কি লেখা যাবে? মাইনাস লগ অফ কেডব্লিউ রুট ওভার কেডব্লিউ। ভাই সূত্রের শেষ নাই, হ্যাঁ সবগুলো আলাদা আলাদা সিস্টেম। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। তো এই সূত্রগুলো একটু সুন্দর করে নোট করবা। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, ওই যে একটু আগে আমরা কে কে বি শিখছি না, এগুলো তো আছেই, রাইট? আরেকটা জিনিস একটু শিখে ফেলো, হ্যাঁ মাথা রাখবা। কে আর কে বি গুণ করলেও কি হয় জানো? কেডব্লিউ হয়। কে আর কে বি গুণ করলে কেডব্লিউ হয়। কেডব্লিউ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 40। তার মানে বোঝা যাচ্ছে পিকেএ প্লাস পিকেবি কত হবে? 14 হবে। এটাও লিখে রাখো, হ্যাঁ এটাও নোট করো। এগুলো অ্যাডমিশনে কাজে দিবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বেশি কাজে দিবে। ম্যাথ করতে গেলে বিভিন্ন টাইমে বিভিন্ন কিছু আনতে হবে, বুঝছো? বিভিন্ন টাইমে দেখবা বিভিন্ন কিছু আমার লাগবে, তখন আমার এটা ইম্পর্টেন্ট, সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে আসো আসো, কেডব্লিউ ভার্সেস টি, এটা খুবই সুন্দর প্রশ্ন। ওই যে একটু আগে বললাম না, তাপমাত্রার সাথে কেডব্লিউ চেঞ্জ হবে। ওকে, কমন সেন্স ভাইয়া। যে কোনো ধ্রুবক কি বলতো? যে কোনো ধ্রুবক তাপমাত্রার সাথে চেঞ্জ হবে। আমরা ভ্যান হোফের ইকুয়েশন পড়ছিলাম, মনে আছে? ভ্যান হোফের ইকুয়েশন দেখো একটু। ভ্যান হোফের ইকুয়েশন কি ছিল? ভ্যান হোফের ইকুয়েশন, ভ্যান হোফের ইকুয়েশন কি ছিল ভাইয়া? লগ কেপি মাইনাস ডেল এইচ 2.303 আর এটা হচ্ছে তোমার ইয়ার সূত্র আর কি, ভ্যান হোফের ইকুয়েশন। এটাকে বলা হয় ভ্যান হোফের ইকুয়েশন, হ্যাঁ এটাকে বলা হবে কিসের ইকুয়েশন? ভ্যান হোফের ইকুয়েশন। এখন সেম যে জিনিসটা আমরা কি করব, আমরা এই সূত্রটার ভিতরে কি ইউজ করব? কেপির জায়গায় আসলে কেডব্লিউ ইউজ করব। ডেল এইচ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খেয়াল করো। পানির বিয়োজন, পানির বিয়োজন কিন্তু এন্ডোথার্মিক। পানির বিয়োজন কি হবে বলতো? পানির বিয়োজন কিন্তু এন্ডোথার্মিক হবে, হ্যাঁ এন্ডোথার্মিক, মাথায় রাখতে হবে। কমন সেন্স, ম্যাক্সিমাম বিয়োজনে তো এন্ডোথার্মিক হওয়া উচিত। ও বিয়োজিত হচ্ছে, ওকে তো তুমি হিট দিবা, ও অ্যাবজর্ব করবে, দেন ও বিয়োজিত হবে, তাই না? তাহলে যে শক্তি নিজের ভিতরে অ্যাবজর্ব করে ওটা কি এন্ডোথার্মিক প্রসেস না? তাপ হারি প্রসেস না? ইয়েস। তাহলে পানির বিয়োজনের ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু কি হবে বলতো? ডেল এইচ এর ভ্যালু হবে পজিটিভ।
del h এর ভ্যালু কি হবে পজিটিভ। এখন চিন্তা করো তাহলে এই পজিটিভ আর নেগেটিভ, এই নেগেটিভটা কিন্তু সূত্রের নেগেটিভ, মানে ভ্যান ডফের ইকুয়েশনের নেগেটিভ, নেগেটিভ আর del h এর ভ্যালু পজিটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি হবে একটা পজিটিভ ভ্যালু ক্রিয়েট করবে, সরি নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করবে। দ্যাটস ইট। এখন খেয়াল করো, আমি যদি বলে তোমাকে গ্রাফ কেমন হবে ভাই বলো তো, এটা ওয়াই, তারপরে এটা এম, এইটা হচ্ছে আমার এক্স প্লাস। এখন এখানে এমটা কি, এমটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এম কিন্তু নেগেটিভ, এম কিন্তু নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ মিলে কিন্তু আলটিমেটলি নেগেটিভ থাকবে, তাহলে এম নেগেটিভ, তার মানে এটা কিন্তু তোমার স্থূলকোণ তৈরি করবে, রাইট? আসো, এটা কি তোমার স্থূলকোণ তৈরি করবে, কিরকম গ্রাফটা কেমন হবে, এরকম টাইপের হবে একটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি আমি, লগ কে ডাব্লিউ, আর এই অক্ষ বরাবর আমরা কাকে রাখছি বলতো, 1/t কে রাখছি, 1/t কে রাখছি। ক্লিয়ার? এখন দেখো মজার বিষয় বলি, দেখো এই পয়েন্টটাতে, মানে এই পয়েন্ট, ওকে এই যে এই পয়েন্ট, 1/t এর পরিমাণ বেশি না, এখানে 1/t বেশি না, যত ডান দিকে যাবে এক্স অক্ষের যত ডান দিকে যাবে 1/t এর পরিমাণ বেশি না, বেশি, এক্স অক্ষের ভ্যালু বেশি, এখানে 1/t বেশি, তার মানে এখানে কি বলতো টি কম না, টি কম, টি কম, দেখো টি কম। দেখো এই পয়েন্টের কথা চিন্তা করো, এখানে 1/t বেশি, 1/t বেশি মানে কিন্তু টি কম। আবার এখানে দেখো লগ কে ডাব্লিউ বেশি, সরি লগ কে ডাব্লিউ কি কম, লগ কে ডাব্লিউ কম না, লগ কে ডাব্লিউ কম মানে কি আসলে কে ডাব্লিউ কম। তাহলে এখানে টি কম মানে কে ডাব্লিউ কম। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? দেখো এখানে টি কম মানে কে ডাব্লিউ কম। আবার একটু চিন্তা করে দেখো, এই পয়েন্টের কথা চিন্তা করো, এখানে লগ কে ডাব্লিউ বেশি, দেখো ওয়াই অক্ষের উপরের দিকে যা আছে তা বেশি না, তাহলে কে ডাব্লিউ বেশি। ওকে, এইখানে দেখো এই যে এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ এই পয়েন্টটাতে 1/t কম, 1/t কম মানে কিন্তু টি বেশি, দেখো টি বাড়াইলে কে ডাব্লিউ বাইরে যায়, টি বাড়াইলে কে ডাব্লিউ বাইরে যায়, আর এই পয়েন্টে টি কমাইলে কে ডাব্লিউ কমে যায়। ক্লিয়ার? এটা কি হওয়া উচিত ছিল না? কেন ভাইয়া, কেন 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 কেন? দেখো তো তুমি বলছিলা না ভাইয়া তাপ হারি প্রসেসে, তাপ হারি প্রসেসে তাপমাত্রা কমাইলে, সরি তাপমাত্রা বাড়াইলে সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়া মানে কি বলতো, সাম্যধ্রুবক বৃদ্ধি পাওয়া, সামনের দিকে যাওয়া মানে হচ্ছে সাম্যধ্রুবক বৃদ্ধি পাওয়া। আর তাপ হারি প্রসেসে তাপমাত্রা কমাইলে পিছনে আসে, পিছনে যাওয়া মানে সাম্যধ্রুবক হ্রাস পাওয়া। সাম্যধ্রুবক মানে এখানে বিয়োজন ধ্রুবকটাকে আমরা, মানে আয়নিক গুণফল মানে এই ধ্রুবকটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? তো এই যে দেখো আমি তোমার পুরোটা বুঝাই দিলাম। এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, পরীক্ষার খাতায় লিখতে হবে এই যেভাবে, যেখানে সুন্দর করে লেখা আছে, দেখো কোন নির্দিষ্ট কে ডাব্লিউ এর মান নির্দিষ্ট, নির্দিষ্ট তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান নির্দিষ্ট, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে ডাব্লিউ এর ভ্যালু কত বলতো, 1 × 10⁻⁻14, একটু আগে আমরা দেখছি। তাপমাত্রা বৃদ্ধিতে পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, কেন? তাপমাত্রা বৃদ্ধিতে H+ আর OH- এর ভ্যালু বৃদ্ধি পাবে, কেন? ওই যে সামনের দিকে যাবে, এই জন্য তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ মান বৃদ্ধি হবে। প্রকৃতপক্ষে পানির বিয়োজন প্রক্রিয়াটি তাপহারী, তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। ভাই সামনের দিকে গেলে কি ও বেশি পরিমাণ সামনের দিকে যাবে, বিয়োজিত হবে। ওকে, তো এই তো এখানে লেখা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত, 0.114 10⁻⁻14, 25-এ হচ্ছে 1, 100-তে হচ্ছে 7.5 10⁻⁻14। তিনটা ভ্যালু তুমি মনে রাখবা। কয়টা ভ্যালু মনে রাখতে হবে তোমাকে, কয়টা ভ্যালু মনে রাখতে হবে বলো তো? তুমি তিনটা ভ্যালু মনে রাখবা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসার জন্য, ব্যাখ্যা লিখে দিয়ে আসার জন্য। তাপমাত্রা হ্রাসে পানির বিয়োজন মাত্রা কমে যায়, তাপমাত্রা হ্রাসে পানির বিয়োজন মাত্রা কমে যায়, যে পরীক্ষার খাতায় এইভাবে লিখবা। তাহলে কেডব্লিউ এর সাথে তাপমাত্রার প্রভাব, এটা কিন্তু পরীক্ষার হলে আসার সম্ভাবনা প্রচুর বেশি। কেডব্লিউ ভার্সেস টেম্পারেচার, এটা পরীক্ষার হলে আসার সম্ভাবনা খুবই বেশি। কয় নাম্বারের জন্য আসতে পারে ভাইয়ার প্রেডিকশন হচ্ছে খ নাম্বারের জন্য আসতে পারে, খ নাম্বারের জন্য কিন্তু কেডব্লিউ ভার্সেস টিটা আসতে পারে। ক্লিয়ার বাবা? আমি মনে হয় বুঝাইতে পারছি। আসো এরপর
মানে ভাইয়া কিন্তু সবগুলা পড়াই দিচ্ছি, সুন্দর করে ধরে ধরে পড়াই দিচ্ছি। কেন কেন পড়াচ্ছি বলো তো? তোমার লাভের জন্য পড়াচ্ছি, তাই না? আসো, অসলের লঘুকরণ সূত্র। এই জায়গায় একটা একটা গেম আছে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা গেম আছে, একটু ভালো করে দেখো। অসলের লঘুকরণ সূত্র, হ্যাঁ অসলের লঘুকরণ সূত্র। অসলের লঘুকরণ সূত্রটা কাদের জন্য? দুর্বল এসিড মানে উইক ইলেকট্রোলাইটের জন্য। অসলের লঘুকরণ সূত্রটা কাদের জন্য হবে? উইক ইলেকট্রোলাইটের জন্য হবে। কেন? ওই যে প্রথমে ইলেকট্রোলাইট পড়াইছি, বুঝছো বাবা? কেন প্রথমে ইলেকট্রোলাইট পড়াইছি? হ্যাঁ, এখন চিন্তা করো, মনে করো তোমার কাছে আছে হচ্ছে হাসানে নাও, এইচ প্লাস আর এ মাইনাস। ক্লিয়ার? ওকে, আসো এই যে এইচ প্লাস এ মাইনাস। এখন দেখো, মনোযোগ দিও। প্রথমে মানে এটা মানে তোমার কি বলে কেসিকেবি সিস্টেম। দেখো প্রথমে কি হয়, 1 মোল 0 0, 1 মোল 0 0। এরপর কি হবে? কিছু কমে যাবে, 1 মাইনাস আলফা ও আলফা ও আলফা। এটা অনেকে এই প্রমাণটা বুঝে না, বুঝছো? অনেকে এই প্রমাণটা বুঝে না, প্রমাণটা বুঝে না। আমি বুঝাই দিচ্ছি, দেখো এটা, এগুলো কিন্তু মোল, খেয়াল করে, এগুলো কিন্তু মোল। এটা কি ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। এটা কি ইনিশিয়াল অবস্থা, ইনিশিয়াল অবস্থা। ইনিশিয়াল অবস্থায় 1 মোল 0 0, 1 মাইনাস আলফা আলফা আলফা। ঠিক আছে, মানে কি পরিমাণ বাড়বে, কি পরিমাণ বাড়বে। এগুলো কিন্তু মোল, এগুলো কি বলতো? মোল, মোল। এখন চিন্তা করো, আমরা এইটা যে পাত্রে বিয়োজিত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি ওই পাত্রের আয়তন হচ্ছে ভি। তাহলে সিস্টেম মানে পাত্রের আয়তন কি ধরলাম? পাত্রের আয়তন ধরলাম ভি, পাত্রের আয়তন ভি, পাত্রের আয়তন কি বলতো? ভি, ধরলাম কি? ভি। ক্লিয়ার? ওকে। এই জিনিসটি আসলে অনেকে ক্যাচ করতে পারে না। সেটা হইলো, দেখো ঘনমাত্রা মানে ইকুইলিব্রিয়ামে যখন আমরা ঘনমাত্রার কথা চিন্তা করব, ঘনমাত্রাটা কি হবে এটা অনেকে বোঝে না, আমি বুঝাই দিচ্ছি। চিল চিল চিল। দেখো ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে, আমরা কি শিখছি? n ইকুয়াল ভিএস, তাই কি না? তাহলে ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই আয়তন, তাই তো? মোল সংখ্যা বাই আয়তন। এবার চিন্তা করো, মোল সংখ্যা বাই আয়তন। এখন বুঝো, কথা বলি একটা, ইকুইলিব্রিয়াম এটাকে আমি আর শিখাবো না, এটা এখন শিখাই নিচ্ছি। অ্যাডমিশনের টাইমে আর শিখাবো না, অ্যাডমিশনে ডিরেক্টলি এখানে মেইন কথাটা লিখে ফেলবো। ক্লিয়ার? ওকে। তাহলে ইকুইলিব্রিয়াম এখন বুঝো। তাহলে মূল সংখ্যার আয়তন দিয়ে ভাগ করলে কি হবে? ঘনমাত্রা হবে। মূল সংখ্যার আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা হবে। ওকে, তাহলে 1 মাইনাস আলফা আয়তন দিয়ে ভাগ করছি ভি, তাহলে ঘনমাত্রা হবে। এখন চিন্তা করো, দেখো ইনিশিয়াল মূল সংখ্যা কত বলো তো? আসলে ইনিশিয়াল মূল সংখ্যা 1। এই 1 বাই ভি কে ঘনমাত্রা লেখা যায় কিনা? কেন? দেখো যে মোল সংখ্যা বাই আয়তন, 1 বাই ভি কে আমরা ঘনমাত্রা বলতে পারবো। ইনিশিয়াল মোল সংখ্যা কত? 1 বাই আয়তন মানে ঘনমাত্রা। ঠিক আছে, ইনিশিয়াল মোল সংখ্যা বাই আয়তন ঘনমাত্রা। ওকে ফাইন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? একবারে এই যে দেখো, এখন এখন আমরা একটা লাইন লিখব। ওই যে 1 বাই ভি, 1 বাই ভি কে আমরা কি লিখবো? ঘনমাত্রা লিখবো। ঘনমাত্রা কি লেখা যায়? সি লেখা যায়। ঘনমাত্রায় কি লেখা যায় বলতো? সি লেখা যায়। এই যে খেলাটা হচ্ছে এই জায়গাতে, বুঝা গেছে? এইটাই আসলে আমরা তো বুঝো না, তোমরা পরীক্ষার মানে তোমার বই পুস্তকে দেওয়া থাকে, তুমি বুঝো না, খুবই ইজি। তাহলে এখন দেখো কে এ কি হবে বলতো? কে এ মানে কি? যে এসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে উপরে কি হচ্ছে তোমার? উৎপাদের ঘনমাত্রা সি আলফা, সি আলফা, নিচে সি মাইনাস সি আলফা। দেখবো অনেক জায়গাতে ডিরেক্টলি সি মাইনাস সি আলফা দেওয়া আছে, বাট তুমি ক্যাচ মানে ধরতে পারবা না। দেখো সি আর সি গুলো যদি কাটা যায় তাহলে কি হবে? আলফা স্কোয়ার সি। আচ্ছা একটু বলে রাখি, সূত্রটা কিন্তু এইটা রিয়েল সূত্র,
এটা 2023 সালে, 2023 সালে হচ্ছে গিয়ে টিচারদের মধ্যে স্টুডেন্টরা বাজাবাজি লাগাই দিছিল। একটা মানে ওইখানে আমি ছিলাম আর আমারই একটা কলিগ ছিল, ঠিক আছে। আমি করছি কি দিয়ে, আমি করছি হচ্ছে এটা দিয়ে। মানে এখন তো বর্তমানে আমারে আপনারা অনেকে চিনেনই না, রাইট? এখন তো যত টিচার মানে হাইপে চলতেছে পুরো দুনিয়া, মানে হাইপে না, যারা যারা হাইপে আছে তারা অনেক বেটার পড়ায়, আমার চেয়েও অনেক বেটার পড়ায়। বাট হয়তো আমি হাইপে নাই, তাই হচ্ছে আমাকে অনেকে চিনে না। বাট 22-23 ওই টাইমগুলোতে তো সবাই আমার ক্লাসই করতো, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ক্লাস করছে আলহামদুলিল্লাহ। তো ওই টাইমে আমার ছবি আর আমার আরেকটা ফ্রেন্ডের ছবি, ওকে। তো দুইজন আমরা একই ম্যাথ করাইছি, দুজন দুই সূত্র দিয়ে করাইছে, ওকে। কি আমি করাইছি কি দিয়ে, আমি করাইছি এটা দিয়ে, কে ইকুয়াল আলফা স্কয়ার সি, এই সূত্রটা দিয়ে করাইছি। আর আমার যে ফ্রেন্ড আরেকটা প্ল্যাটফর্মের, ও হচ্ছে এই সূত্র দিয়ে করাইছে। তো স্টুডেন্টরা মনে করেন দুইটা স্ক্রিনশট নিয়ে এইবার শুরু করছে হচ্ছে গিয়ে, ভাই আপনি এভাবে করেছেন, ভাই তো এইভাবে বলছে, আমার গ্রুপে এটা বলছে, আবার ওর গ্রুপে বলছে, ভাই এনাম ভাই তো এটা করাইছে, আপনি এটা করাইছেন, কাহিনী বুঝছেন? তো এই জন্য ভাল লাগে এই জিনিসটা। দেখেন দুইটা সূত্র সেম সূত্র, আলফার ভ্যালুটা অনেক কম, আলফার ভ্যালুটা একের চেয়ে অনেক ছোট। তাই আমরা কি করি বলতো, আলফাটাকে নেগলেক্ট করি। তাই 1 মাইনাস আলফার জায়গায় আমরা এটা লিখি, মাইনাস আলফাটাকে বাদ দিয়ে আমরা এটা লিখি। তো সূত্র দুইটা সেম, সূত্র, টেনশনে কোনো কারণ নাই। যারা এটা দিয়ে করতে মন চাইবে করবে, যারা এটা দিয়ে করতে মন চাইবে করবে, ঠিক আছে। তাহলে এই যে এখন অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কি বলে দেখো তো, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র বলতেছে, দেখো তাহলে সূত্রটা এইটা, আলফা ইকুয়াল কি হবে, রুট ওভার কে বাই সি। দেখো আলফা স্কোয়ার কে বাই সি, এবার স্কোয়ারে রুট করতে গেলে কি হবে, রুট ওভার কে বাই সি। এখন আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি, রাইট? ওকে, কে তো ধ্রুবক, তাই লেখা যায় আলফা সমানুপাতিক হবে 1 বাই রুট ওভার সি। ক্লিয়ার? মানে বিয়োজন মাত্রা, আলফা কিন্তু বিয়োজন মাত্রা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বিয়োজন মাত্রা হবে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রা হবে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রা হবে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে এখানে লেখা আছে দেখো, দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য বিয়োজন মাত্রা কি হবে, ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর আয়তনের বর্গমূলের সমানুপাতিক মানে কি, ওই যে দেখো 1 বাই সি কে আয়তন বলা যায় না, মোল সংখ্যা বাই ঘনমাত্রা মানে আয়তন, মোল সংখ্যা বাই আয়তন মানে ঘনমাত্রা হইতে পারলে মোল সংখ্যা বাই ঘনমাত্রা ইকুয়াল আয়তন হবে না কেন, এন ইকুয়াল ভিএস না। ওকে, তাহলে এই যে এটা ইঞ্জিনিয়ারিং এ লাগে, দরকার পড়বে না। মানে আয়তনের বর্গমূলের সমানুপাতিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, তোমার কিন্তু ঘনমাত্রাটাই লাগবে, কেন তোমার পরীক্ষায় ঘনমাত্রা পর্যন্ত আছে। তো এই তো ওভারঅল আমাদের এই সূত্রগুলো জানতে হবে। আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে দেখো তো, তোমার এই যে প্রমাণটা থেকে আমরা এইচ প্লাসের ঘনমাত্রা একটা পাই কিনা, প্রমাণটা থেকে এইচ প্লাসের ঘনমাত্রা কত, সি আলফা। দেখো পাইছো এইচ প্লাসের ঘনমাত্রা যে সি আলফা, এই যে। তাহলে আমি কি লিখতে পারবো, এটা কি বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। এটা কি বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ সি আলফা লেখা যায় কে ইকুয়াল আলফা স্কোয়ার সি, কে ইকুয়াল আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা লেখা যায়। বুঝা গেছে? আরেকটা সেটা হচ্ছে দেখো ভালো করে তাকাও, এই সি আলফা, আলফার জায়গায় যদি তুমি আবার আলফার জায়গায় রুট ওভার কে বাই সি বসাও, তাহলে এই জায়গায় কিন্তু তুমি আরেকটা সূত্র দাঁড় করায় ফেলতে পারবা। সি আলফার জায়গায় এই যে দেখো, আলফার জায়গায় তুমি যদি রুট ওভার কে বাই রুট সি বসাও, তাহলে সি আর রুট সির ভিতরে কাটাকাটি গেলে একটা রুট সি থেকে যাবে উপরে, তার মানে রুট ওভার কে সি, এই যে সূত্রটা আসবে। বুঝে নেই নাম ভাই, সি আলফা দেখো আমি এখানে প্রমাণটা করাই দিই, অনেকে বুঝবে না। সি আলফা, আলফার জায়গায় কি লিখবো, রুট ওভার কে এ বাই সি। একটা সি মানে কিন্তু দুইটা রুট সি, এই একটা সি মানে কি কয়টা রুট সি বলো তো, দুইটা রুট সি, ছোটবেলার পড়াই রুট সি আর রুট সি কাটা, তাহলে রুট ওভার সি আর রুট ওভার কে এ, রুট ওভার কে এ ইন্টু সি।
তাহলে এইচ প্লাস মানে হচ্ছে রুট ওভার কে ইন্টু সি। এই যে তাহলে এই বক্স এগুলো সবগুলো আমার ইউজ করতে হবে। তোমার গ নাম্বারে কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। তাহলে আসো বসে না, আমাদের পড়া শেষ, থিওরি পড়া শেষ। ওকে, মানে বাফারে যাইনি এখনো, বাফার পরে আমাদের পিএইচ পর্যন্ত থিওরি পড়া শেষ। আসো দেখি। ওয়েট হোয়াট, আই ডোন্ট নো। ওকে দেখো, বুঝো, উদ্দীপকের প্রথম দ্রবণের পিএইচ নির্ণয় করো। প্রথম দ্রবণে কে আছে? হাসানের নাম আছে। দেখো পিএইচ ঘনমাত্রা দেওয়া আছে সি, ওর কেও দেওয়া আছে। তাহলে তোমার কি হবে বলো তো? তুমি কি করবা বলো তো? পিএইচ গণনা করবা। তাহলে পিএইচ ইকুয়াল কি হবে? কে কত দেওয়া আছে? ওই যে দাও, শেষ। এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। ভালো প্রশ্ন দিছে। দেখো এ পাত্রে কি দেওয়া আছে? এ পাত্রে দেওয়া আছে কে। আরে দুষ্টামি করেছে রে। দেখো এ পাত্রে দেওয়া আছে কে। আচ্ছা সুন্দর, সমস্যা নাই। এখন ওরা বলছে পিএইচ নির্ণয় করো। পিএইচ নির্ণয় করতে গেলে আমার কি লাগবে বলো তো? আলফা লাগবে অথবা সি লাগবে। কে এত যে তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস তো জানতে হয়, তাই না? কে আমি জানি, আলফাও জানি না, সিও জানি না। এবার কি হবে? সি বের করবো। সি কি এমনি বের করে? তাই কি না? এটাই তো আমার সি। ডাব্লিউ কত দেওয়া আছে? 2 গ্রাম দেওয়া আছে। আণবিক ভর কত? CH3COOH আণবিক ভর হচ্ছে 60, খুব সম্ভবত। 12 12 24, 24 আর 4 28, আর 32 হচ্ছে 60। ঠিক আছে, 16 গুণ 32 60। আয়তন দেওয়া আছে 100, 20, 10 দুগুণা 20 বাই 60 মানে 1/3, 0.3333। ঠিক আছে, তাও একবার চেক করে নাও। ক্যালকুলেটর আছে? দেখো ঠিক আছে। ওকে ওকে, তাহলে তুমি কি কি সি জানো? সি জানো, কে জানো? জানো। কে এ দেওয়া আছে, তাহলে পিএইচ কি হবে? বিয়োজন মাত্রা হিসাব করো। 1 নং পাত্র, দেখো 1 নং পাত্রে কি দেওয়া আছে? সি দেওয়া আছে, পিকে দেওয়া আছে। ওহো, পিকে দেওয়া আছে মানে কে দেওয়া আছে। বলতে বিয়োজন মাত্রা হিসাব করো। কারণ আলফা ইকুয়াল কি হবে? রুট ওভার কে পাইছি, রুট ওভার কে এ। কে মানে হচ্ছে পিকে এ, পিকে দেওয়া আছে। দেখো পিকে এ, পিকে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে। তাহলে কে ইকুয়াল কি হবে বলো তো? মাইনাস এস এর রেশিও হবে 10 টু দি পাওয়ার মাইনাস পিকে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস পিকে এ মানে 3.8। সি কত? 0.1। তোমার এখানে আলফা হিসাব করবে, ওটাকে 100 দিয়ে গুণ করে তারপরে পার্সেন্টেজ লিখবা। যেমন আমরা সে ক্যালকুলেশন করি, একটু আসো। এই 0.039 আসছে, হ্যাঁ, এটাকে 100 দিয়ে গুণ দাও, 3.98% লিখবা। এভাবে লিখবা, কেউ কিছু বলবে না। দেখো এবার বলছে এ পাত্রের দ্রবণের H প্লাস গণনা করো। ভালো প্রশ্ন কিন্তু। যশোর বোর্ড মানে কিন্তু হুদাই পেঁচাবে, বুঝছো? যশোর মানে কি বলতো? যশোর মানে হুদাই পেঁচাবে, হুদাই পেঁচাবে। যশোর বোর্ড মানে, ওকে 10 মিনিট। যশোর বোর্ড মানে হচ্ছে হুদাই পেঁচাবে। এরকম এ পাত্রে দ্রবণ, এ পাত্রে ক্ষার আছে। দেখো ক্ষার আছে, ক্ষারের দ্রবণ বলছে H প্লাস হিসাব করতে। দেখছো কাহিনী দেখছো? ওকে, এ পাত্রে কি কি দেওয়া আছে? এ পাত্রে দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে। এ পাত্রে সি দেওয়া আছে। দেখো সি 0.01 মোলার। আবার কেবি দেওয়া আছে। ওকে ফাইন,
তাহলে তুমি এটা কাজ করতে পারবা, কি কাজ করতে পারবা, এটা কিন্তু OH মাইনাস হবে, H প্লাস হবে না। ওকে, তুমি আগে আলফা বের করো, আবার OH মাইনাসও তুমি বের করতে পারবা, কারণ OH মাইনাস মানে আলফা সি। দেখো OH মাইনাস মানে হচ্ছে আলফা সি, কেন ওই যে H প্লাস মানে আলফা সি, OH মাইনাস মানে আলফা সি, ঠিক আছে। ওকে, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে ওই যে রুট ওভার কে বাই সি, মানে এই যে, তার মানে কি দেখো তো, রুট ওভার কে বির জায়গায় আমি কি বসাতে পারবো, 1.8 × 10⁻⁵। সি এর জায়গায় আমি বসাতে পারবো 0.01 মোলার। তাহলে আমার কি বের হবে, এটা OH বের হবে। এন্ড তারপরে আমি কি করতে পারবো বলতো, H প্লাস বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? এই যে এখান থেকে OH এর ফেরতটা বের হবে। এই যে দেখছো, যশোর বোর্ড মানে হুদাই পেঁচাবে, যশোর বোর্ড মানে হুদাই পেঁচাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। চিটাং বোর্ড, এই পাত্রের দ্রবণে পিএইচ বের করে। দেখো ঘনমাত্রা দেওয়া আছে, কে দেওয়া আছে, তাহলে পিএইচ কি হবে? কে দেওয়া আছে, দেখো কে দেওয়া আছে, এই যে কে, আর সি দেওয়া আছে 0.25। দেখো এক্স পাত্রের দ্রবণের পিএইচ হিসাব করো, এক্স পাত্রে কি দেওয়া আছে, দেখো কে দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো 0.1 মোলার দেওয়া আছে, সূত্র সেম। আবার দেখো এ পাত্রের পিএইচ নির্ণয় করো, দেখো এ পাত্রের কেবি, এই দেখো কেবি আর 0.01001, তার মানে আমি কি বের করবো, প্রথমে OH মাইনাস বের করবো। OH মাইনাস বের করলে কি হবে, দেখো আলফা সি, আলফা সি মানে কি, রুট ওভার কেবি ইন্টু সি, তার মানে OH বের হইছে। এবার H প্লাস বের করবো, কেমনে বের করবো, OH, এরপরে আমি কি বের করবো, পিএইচ বের করবো। ওরা পেঁচাইতেই পারে, ওরা যত মন চায় পেঁচাক, আমি প্রথমে OH বের করবো। কেমনে বুঝলাম, দেখো এখানে কেবি দেওয়া আছে, দেখো ক্ষার না, ক্ষারের কি পিএইচ বের হয় ডিরেক্টলি, ক্ষারের কি পিএইচ বের হয় না, ক্ষারের OH বের হয়। ইয়েস, আয়নং পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো, সিম্পল। আয়নং পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো, দেখো কি দেওয়া আছে। ও আচ্ছা, এটা কিন্তু আবার ভাইয়া বুঝো, এটা কিন্তু তোমার নরমাল প্রশ্ন না। দেখো এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো, মাদ্রাসা বোর্ডে আসছে, কে এ দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, পারবো পারবো। এ পাত্রের দ্রবণ, সি পাত্রের দ্রবণ, এই যে সি পাত্র H2SO। আচ্ছা দেখো এই দুইটা প্রশ্ন আলাদা করে করাই দিই, যেমন একটু খেয়াল করো, এখানে কি বলছে, সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এটা কিন্তু আমাদের রেগুলার, এটা কিন্তু আমাদের স্ট্রং অ্যাসিড, দেখো H2SO4, তাহলে এটা কিন্তু পিএইচ কি হবে বলো তো, H2SO4 এর পিএইচ কি হয়, নরমাল মাইনাস লগ অফ H প্লাস। কিন্তু এখানে H প্লাস দিলে হবে না, কেন, কারণ সালফিউরিক অ্যাসিড দুইটা H প্লাস দেয়, তাহলে কি হবে, মাইনাস লগ অফ, মানে কিছু প্রশ্ন থাকে না একটু সহজ করে এরকম করছে আর কি, এই এখান থেকে অ্যান্সার আসবে। আর এখানে আয়নং পাত্র, আয়নং পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে, দেওয়া আছে 2% W/V, এই জায়গায় আচ্ছা আবার পরিমাণগত রসায়ন ইউজ করছে। দেখো 2% W/V আমরা জানি, যদি X% W/V থাকে তাহলে ঘনমাত্রা কি হবে বলতো, ঘনমাত্রা S, ঘনমাত্রা হচ্ছে 10x/m, x হচ্ছে পার্সেন্টেজ, m হচ্ছে আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা এখানে কত হবে, S অফ সালফিউরিক অ্যাসিড কত হবে বলো, 10 ইন্টু এক্স, পার্সেন্টেজ কত 2, বাই আণবিক ভর মানে 98, তাহলে 20/98। তাহলে 20/98 কত হয় দেখো তো, (0.204 মোলার। ওকে ফাইন, 0.204 মোলার হয়েছে হয়েছে হয়েছে। এবার তুমি কি করবো বলো তো, পিএইচ নির্ণয় করবো। 2 দিতে হবে, কেন, কারণ দুইটা H প্লাস দেয়।
এখান থেকে এত অ্যান্সার আসবে। অনেক বেশি কঠিন না, হ্যাঁ অনেক বেশি কঠিন না, খালি একটু পড়ালেখা করতে হবে। একটু পড়ালেখা করলে তুমি বুঝে যাবা, নাইলে তুমি বুঝবা না। আগেই বলতেছি একটু পড়ালেখা করতে হবে। তাড়াতাড়ি একটু সুন্দর করে নোট করো তো, একটু সুন্দর করে নোট করো, সুন্দর করে নোট করো। ওকে, তো আসুন, এগুলো করছি, এতটুকু করছি বাবা, আমার মনে হয় পিএইচ শেষ, রাইট? এখন আমরা কি করব, এমসিকিউ গুলো করে ফেলি। আচ্ছা, যেটা বলতেছি, আপনারা কিন্তু অবশ্যই মানে যারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন তারা খুব ভালো করে বুঝতেছেন যে আমি কিভাবে পড়াই না পড়াই। তো অতটুকু বিশ্বাস থাকলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে মাস্ট ভর্তি হবেন, মিড ইউনিভার্সিটি ব্যাচে মাস্ট ভর্তি হবেন। আপনি জানি আমি সারা বছর আপনি আমার কাছে পড়েন নাই, হয়তো আপনি এই ক্লাসটা করার সময় অবশ্যই একটা আফসোস করবেন যে কেন আমি সারা বছর এনাম ভাইয়ের কাছে পড়ি নাই। ওকে, কেন আমি এনাম ভাইয়ের কাছে সারা বছর পড়ি নাই, এই আফসোসটুকু অবশ্যই আপনার ভিতরে থাকা উচিত। আমি যেটা মনে করি অনেকেই করে এই আফসোসটা, তাই ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনিও এই আফসোসটা করবেন যে কেন এনাম ভাইয়ের কাছে সারা বছর পড়লাম না। ওকে, তো অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েন, অ্যাডমিশনটা অ্যাটলিস্ট আমার সাথে করেন 10 মিনিট। অ্যাডমিশনটা অ্যাটলিস্ট হচ্ছে আমার সাথে করেন, যাতে করে আমাদের মিড ইউনিভার্সিটি ব্যাচ আর ইঞ্জিনিয়ারিং ব্যাচে আপনি ভর্তি হন, মাস্ট। আমি এতটুকু প্রমিস করতে পারি, অ্যাডমিশনে আপনি কখনো আটকাবেন না। যারা 26-এর ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য আপনারা কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারেন। আমাদের 2টা এক্সাম হয়েছে, 2টা চ্যাপ্টার শেষ, তাই 2টা এক্সাম নিছি। তো আপনারা এই এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারেন 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হবেন। এরপর ব্যাচ আকাঙ্ক্ষা ওয়েপেন সিরিজ, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যারা 26-এর আছেন ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হবেন মাস্ট। কেন বলতেছি ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হইতে, আমি জানি আপনি মানে আমার ওয়ান শট দেখে হয়তো পরীক্ষা দিতে যাচ্ছেন, বাট বিশ্বাস করেন একদম ইঞ্জিনিয়ারিং পর্যন্ত এই ব্যাচে করাই দিই আমি। আপনার মানে অ্যাডমিশনে আর নতুন করে কেমিস্ট্রি কিছু পড়তে হবে না যদি আপনি আমার কাছে ফার্স্ট পেপার ব্যাচে পড়েন। যদি আপনি আমার কাছে সেকেন্ড পেপার ব্যাচে পড়েন, আমি আপনাকে প্রমিস করতেছি আপনাকে কখনো কিচ্ছু পড়তে হবে না ইঞ্জিনিয়ারিং পর্যন্ত। এটা 27 ব্যাচ, যারা উত্তেজিত 27 আছেন, উত্তেজিত 27-এর ছোট ভাই বোনেরা যাতে আমার কাছে ভর্তি হয়, এটা আপনারা অবশ্যই বড় ভাই হিসেবে সাজেস্ট করবেন যারা 25 আর 26-এর এই ক্লাসগুলো দেখতেছেন। ক্লিয়ার বাবা? ওকে, তাহলে আমরা আসেন এখন কি করব, ঝটাপট এমসিকিউ গুলো করে ফেলি। আসেন, তো এসিড খার মতবাদ, এসিড খার মতবাদ আমরা অনেক বেশি পড়ছি, আমরা জানি কি পড়ছি বলেন তো। এসিড মানে H+ দান করবে জলীয় মাধ্যমে, আর বেজ মানে কি বলবো তো, OH- দান করবে জলীয় মাধ্যমে। ক্লিয়ার? এসিড মানে প্রোটন দান করবে আর বেজ প্রোটন গ্রহণ করবে। এসিড মানে সে বেজ ইলেকট্রন দান করবে আর সে ইলেকট্রন গ্রহণ করবে। দেখেন অনেক কিছু পড়াই ফেলছি। বেজ ইলেকট্রন দান করে, ওই ইলেকট্রন এসিড গ্রহণ করে, এটাকে আমরা বলি হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। ওকে, লুইসের ইলেকট্রনীয় মতবাদ। এসিড প্রোটন দান করে, ওই প্রোটনটা বেজ গ্রহণ করে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোটনীয় মতবাদ, ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। আর এসিড জলীয় মাধ্যমে H+ দান করে, বেস জলীয় মাধ্যমে OH- দান করে, এটাকে আমরা বলি হচ্ছে আরহেনিয়াসের আয়নিক মতবাদ। কি বলবো? আরহেনিয়াসের আয়নিক মতবাদ। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখনই আমাকে অনুবন্ধী আর প্রতিবন্ধীর কথা বলবে, মানে অনুবন্ধী এসিড, অনুবন্ধী ক্ষার, এই কনসেপ্টটা নিয়ে যখনই আপনাকে প্রশ্ন করবে, আপনি দেখবেন যে মনে করেন এরকম, খেয়াল করেন আমি আপনাকে এই প্রশ্ন করছি, সে H4- ওর এই যে এই বান্দার অনুবন্ধী ক্ষার কে? এই প্রশ্ন আমি আপনাকে করছি, একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝবেন। ওর অনুবন্ধী ক্ষার কে? ভাই মাথায় রাখবেন, ছেলের অনুবন্ধী হচ্ছে মেয়ে, X+Y অনুবন্ধী হচ্ছে X-Y, sin θ + cos θ অনুবন্ধী কি? sin θ - cos θ। মানে যা তার বিপরীতটাই হচ্ছে গিয়ে কি, মনে করেন আমি আপনাকে কি বলছি, আমি বলছি হচ্ছে আমার বিপরীত কি মেয়ে, একটা ছেলের বিপরীত মেয়ে, তার মানে আমার অনুবন্ধী হচ্ছে একটা মেয়ে। খেয়াল করেন, তাহলে ওর অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করছে, অনুবন্ধী ক্ষার কার হয়? এসিডের হয়। তাহলে ও কি এসিড? কেমনে বুঝলাম? কারণ ওর অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করছে। অনুবন্ধী ক্ষার মানে ও তো এসিড, এসিডের অনুবন্ধী ক্ষার হয়, তাহলে ও হচ্ছে এসিড। এটা আপনি এতটুকু বুঝতে হবে, আর কিছু করা লাগবে না।
আবার যদি আমি আপনাকে এই প্রশ্নটা করতাম যে ভাইয়া HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কে, HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কে, খেয়াল করেন ওর অনুবন্ধী অ্যাসিড মানে ও ক্ষার, এতটুকু বুঝলেই হবে। তাহলে ওর অনুবন্ধী অ্যাসিড জিজ্ঞাসা করছে তার মানে ও হচ্ছে ক্ষার, ওর অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করছে তার মানে ও হচ্ছে অ্যাসিড, এটা আপনি বুঝলেই হবে, বাদ বাকি ইজি। মানে অ্যাসিড কি করে H+ ছাইড়া দেয়, তাহলে ও H+ ছাইড়া দিলে যা হবে এটাই হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। বেস কি করে H+ গ্রহণ করে, তাহলে ও H+ গ্রহণ করলে যা হবে ওইটাই তার অনুবন্ধী ক্ষার। কিরকম আসেন বুঝাই, আরেকবার বলি। যেমন HSO4 মাইনাস ও যদি অ্যাসিড হয় তাহলে ও H+ ছেড়ে দিবে, ও H+ ছেড়ে দিয়ে কি হবে বলতো SO4 2 মাইনাস। ও যদি বেস হয় তাহলে H+ কি করবে গ্রহণ করবে, H+ গ্রহণ করবে, গ্রহণ করলে কি হবে তোমরা দেখো, যখন H+ গ্রহণ করতেছে সে আসলে বেস, যখন H+ ছেড়ে দিচ্ছে সে আসলে অ্যাসিড। ও যখন অ্যাসিড ও H+ ছেড়ে দিচ্ছে তার মানে ও কি হবে, ও হচ্ছে আবার অনুবন্ধী বেস, কনজুগেট বেস। ও যখন বেস H+ গ্রহণ করছে তাহলে ও কি হবে, ও হচ্ছে কনজুগেট অ্যাসিড। কনসেপ্ট হচ্ছে এরকম, আমরা কোশ্চেন সলভ করলে বুঝে যাবো। আসো যেমন দেখো HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক, তাহলে ও কি, ও হচ্ছে অ্যাসিড। কেন, হ্যাঁ ওর অনুবন্ধী ক্ষারক জিজ্ঞাসা করছে, অনুবন্ধী ক্ষারক জিজ্ঞাসা করছে, তাহলে ও হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কি করে, অ্যাসিড H+ ছাইড়া দেয়, অ্যাসিড H+ ছাইড়া দেয়, তাহলে ও যদি H+ ছাইড়া দেয় তাহলে কি হবে CO3, H+ যদি ছাইড়া দেয় তাহলে CO3 2 মাইনাস হবে, সরি এটা না, হ্যাঁ CO3 2 মাইনাস। ক্লিয়ার? পানির আয়নিক গুণফল অলরেডি আমরা থিওরি পড়ে ফেলছি, আসলে আমরা এমসিকিউ গুলো করে ফেলি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত, 1 × 10⁻14। পানির আয়নিক গুণফল এত হলে H3O+ এর মান কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় H+ এর মান কত হবে, 10⁻7, 10⁻7, 10⁻7, দুইজনই 10⁻7 হবে। বিশুদ্ধ পানি কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত, 10⁻14। বিশুদ্ধ পানিতে কয়েক ফুটা HCl যোগ করলে KW এর মান কত হবে, ভাই KW এর মান সেম থাকবে, KW এর মান সেম থাকবে, KW এর মান কি থাকবে, সেম থাকবে। অসলের লৌহকরণ সূত্র আমরা থিওরি পড়ে ফেলছি, এখন এমসিকিউ করব। অসলের লৌহকরণ সূত্রের গাণিতিক প্রকাশ কোনটা, আলফা ইকুয়াল √Ka/C, অলরেডি আমরা পড়ে ফেলছি। অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। দুর্বল অম্লের বিয়োজন মাত্রা মানে আলফা ইকুয়াল কি হবে, √K/C। তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তুল্য সংখ্যা নিয়ে আমরা জীবনে বহুত আলোচনা করেছি, তুল্য সংখ্যা নিয়ে আমরা বহুত আলোচনা করেছি। মনে করো যে কোনো অক্সাইড বা লবণ, অক্সাইড বা লবণের তুল্য সংখ্যা কি হবে বলতো, অক্সাইড বলো বা লবণ বলো, অক্সাইড বা লবণের তুল্য সংখ্যা হচ্ছে, তুল্য সংখ্যা মানে ই, ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়নের মোট চার্জ কি হবে, ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়নের মোট চার্জ। আমরা আসবো একটু পরে, আসি একটু পরে, একটু পরে আসতেছে, আসতেছে ক্যাটায়নের মোট চার্জ, ওকে আসতেছে একটু, দিচ্ছি 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 দিচ্ছি, নাস্তার জন্য ডাক দিচ্ছে। Al2O3 ওর কি ক্যাটায়নের মোট চার্জ কি হবে দেখো তো, 2 অ্যালুমিনিয়াম 3+, এখানে অ্যালুমিনিয়াম দুইটা আছে দেখো, Al2 দুইটা অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম চার্জ কত 3+, তাহলে কি হবে মোট চার্জ মানে কি, চার্জ কত +3 আছে কয়টা, দুইটা, তাহলে +6। সিমিলারলি তোমাকে যদি বলি Fe2O3 তুল্য সংখ্যা কত হবে বলো তো, +6 হবে। তোমাকে যদি বলি NaCl তুল্য সংখ্যা কত হবে, +1 হবে। তোমাকে যদি বলি CaO প্লাস কি হবে, কি হবে বলো তো, ক্যালসিয়াম আছে কয়টা, একটা, চার্জ কত +2, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে +2। তাহলে লবণ বা অক্সাইডের ক্ষেত্রে, লবণ বা অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, মানে আছে কয়টা ইনটু চার্জ কত, আছে কয়টা ইনটু চার্জ কত, আছে কয়টা ইনটু চার্জ, আছে কয়টা ইনটু চার্জ, দ্যাটস ইট। অ্যাসিডের তুল্য সংখ্যা কি হয়, কতগুলো H+ দিতে পারে। ক্ষারের তুল্য সংখ্যা কি হয়, কতগুলো OH- দিতে পারে। লবণের তুল্য সংখ্যা কি হয়,
এই যে ক্যাটায়নের মোট চার্জ, এটি হচ্ছে আমাদের লবণের মূল সংখ্যা, তুল্য সংখ্যা। ক্লিয়ার? তাহলে Al2O3 ওর অম্লত্ব কি? দেখো অম্লত্ব মানেই তুল্য সংখ্যা, মাথায় রাখবো অম্লত্ব মানে তুল্য সংখ্যা, ক্ষারকত্ব মানে তুল্য সংখ্যা। তোমার যা বলবে তাই তুল্য সংখ্যা। অম্লত্ব মানে তুল্য সংখ্যা, ক্ষারকত্ব মানে তুল্য সংখ্যা। যেমন দেখো অম্লত্ব দ্বারা কি বোঝায়? অম্লত্ব দ্বারা বোঝায় একটা ক্ষারের বৈশিষ্ট্য, মানে Al2O3 তাহলে কি একটা ক্ষার, ক্ষারের অম্লত্ব। অম্লত্ব থাকে কার? ক্ষারের। ক্ষারকত্ব কার থাকে? অ্যাসিডের। এগুলো পরের কনসেপ্ট, এগুলো তোমার আপাতত দরকার নেই, এগুলো আমরা পরিমাণগত রসায়নে পড়বো। বাট তোমাকে একটা কথা বলে দিলাম, অম্লত্ব বলুক ক্ষারকত্ব বলুক, তোমার কনসেপ্ট কি থাকবে? তোমার কনসেপ্ট থাকবে তুল্য সংখ্যা। এটা একটু মাথায় রাখবা। অম্লত্ব বলুক ক্ষারকত্ব বলুক, তোমার কনসেপ্ট হচ্ছে তুল্য সংখ্যা। দ্যাটস ইট। ওকে, আমি বাকিটা নাস্তা খেয়ে এসে শুরু করতেছি। হ্যালো 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 হ্যালো। ওকে, তারপরে দেখেন, তারপরে কি আছে? পিএইচ রিলেটেড এমসিকিউ। পিএইচ রিলেটেড এমসিকিউ পারবো কিনা দেখি। পিএইচ দেওয়া আছে 3.6, বলছে H প্লাস আয়নের ঘনমাত্রা কত? খুবই সিম্পল প্রশ্ন। তাহলে H প্লাস কি হয় বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, মানে কি অ্যান্টি লগ। ওকে, অ্যান্টি লগ ইউজ করতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কত? 3.6 যা আসবে তাই, 2.5 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা অ্যান্সার, রাইট? কোনটির H প্লাস এর ঘনমাত্রা সর্বাধিক? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা সবাই জানি মাইনাস লগ অফ H প্লাস। ওকে, দ্যাট মিনস এখান থেকে বোঝা যায় H প্লাস আর পিএইচ কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, মানে যার পিএইচ অনেক বেশি সেখানে H প্লাস অনেক কম, যার পিএইচ অনেক কম সেখানে H প্লাস অনেক বেশি। এখানে H প্লাস বেশি চাইছে, তাই পিএইচ এখানে কম, যেটা সেটা অ্যান্সার। 0.05 মোলার H2SO4 এর পিওএইচ কত? কি ধরনের প্রশ্ন এগুলো? পিওএইচ কত? তার মানে তুমি আগে পিএইচ বের করবা। পিএইচ কিভাবে বের করবা? তাহলে কি আছে? মাইনাস লগ অফ 2 ইন্টু 0.05, জাস্ট আসছে 1। এবার 14 থেকে পিএইচ বিয়োগ দিলে পিওএইচ পাওয়া যাবে, মানে 13 হচ্ছে অ্যান্সার। 0.02 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর ভ্যালু কত? তাহলে কি করবা? মাইনাস লগ অফ 2 ইন্টু 0.02, 1.397। 1% WIV, ওই যে 1% মানে কি ঘনমাত্রা কত হবে বলতো? 10x বাই 98। এক হচ্ছে পার্সেন্ট, তাই না? এক হচ্ছে পার্সেন্ট, তাহলে 10/98। তাহলে কি আসবে দেখো তো? সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে কি হবে এখানে দেখো? মাইনাস লগ অফ 2 ইন্টু 10/98, রাইট? 0.69, 5 ইন্টু 10⁻³ সালফিউরিক অ্যাসিডের পিএইচ মান কত হবে? মানে ওই যে সেম জিনিস, 2 ইন্টু 5 10 টু দি পাওয়ার -3, 1.69 আসবে। পিএইচ এর মান কত হবে? কিরে এটা আসে না কেন? 2 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার সালফিউরিক, 5 ইন্টু পিএইচ এর মান কত? 1.69, 1.7, মানে 2 এর কাছাকাছি অ্যান্সার। 0.05 মোলার। এগুলো নরমাল প্রশ্ন। একটি সবল ক্ষার দ্রবণের মোলারিটি এত হলে পিএইচ কত হবে? ক্ষারের মোলারিটি দিছে, দেখো ক্ষারের মোলারিটি দিছে, তাহলে পিএইচ কত হবে? তার মানে মাইনাস লগ অফ এটা, মাইনাস লগ অফ 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে যা আসবে তা কি বলতো? তা হচ্ছে আবার পিওএইচ। তাহলে 14 থেকে ওইটা বিয়োগ দিলে 11.3 আসবে। এটা কিন্তু ক্ষার, ক্ষার দেওয়া আছে, তার মানে আমি যখন পিওএইচ বের করব, মাইনাস লগ অফ 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, যাই আসুক, কত আসছিল জানি? 2.69 সামথিং। 14 থেকে এটা বিয়োগ দিলে এটা আনসার আসবে। নম্বর প্রশ্ন, 0.1 কৌষ্টিক সোডা দ্রবণে পিএইচ কত? 0.1 মোলার বলছে, তার মানে পিওএইচ হচ্ছে 1, তাহলে পিএইচ হচ্ছে 3, সরি পিএইচ হচ্ছে 13। 14 থেকে 1 বিয়োগ দিব, পিএইচ 12 হলো OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত? দেখো পিএইচ 12 বলছে, বুঝছো? পিএইচ 12, পিএইচ 12 বলার অর্থ হচ্ছে
এইচ প্লাস ওরা বলে দিছে 10⁻⁻12। কেন? আমরা কি জানি পিএইচ মানে কি রে ভাই? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই কিনা বলো? তাহলে এইচ প্লাস মানে কি 10⁻⁻pH, তাই না? তাহলে 10⁻⁻pH 12। আর তুমি কি জানো বলো তো? তুমি কি জানো OH মাইনাস মানে কি বলো? 10⁻14, মানে পানি আয়নিক গুণফল ডিভাইডেড বাই এটা। তাহলে -12 উপরে গেলে +12 মানে -2, 10⁻²। এই যে ক্যালকুলেটর ছাড়াই করা। কোন যৌগটির জলীয় দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা কম? বিশুদ্ধ পানির পিএইচ কত? 7 না বলো? বিশুদ্ধ পানির পিএইচ 7। আমরা সবাই জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। ভাই বিশুদ্ধ পানির পিএইচ 7 কেমনে জানি? এই খেয়াল করো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে H প্লাস আর OH মাইনাস সমান না? মনে আছে এই লেখাটা যে লিখছিলাম? তাহলে দেখো তো, -14, তার মানে কত আসে বলো তো এখানে? 10⁻⁻7 H প্লাস এর ঘনমাত্রা। তাহলে পিএইচ কত হবে? তাহলে কত আসবে? 7 আসবে। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত হয়? 7 হয়, এটা আমরা জানি। বলছে 7 অপেক্ষা কম কার? 7 অপেক্ষা কম মানে অ্যাসিডিক চাইছে। কোন জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম? তার মানে বিশুদ্ধ পানির পিএইচ মানে 7, 7 অপেক্ষা কম মানে ওরা অ্যাসিডিক চাইছে। কি চাইছে বলো তো? অ্যাসিডিক চাইছে। এই যে এটা চ্যাপ্টার 3 এর কনসেপ্ট কাজে লাগবে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, তাই ওর পিএইচ কি হবে? 7 এর চেয়ে কম হবে। কোন পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি হবে? 7 এর চেয়ে বেশি, দেখো পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি মানে ক্ষারীয় চাইছে। ওরা কি চাইছে বলো তো? ওরা ক্ষারীয় চাইছে। ক্ষারীয় কি হবে বলো? ক্ষারীয় জিঙ্ক সালফেট, K2CO3, PH4Cl, K2CO3। কেন? দেখো পটাশিয়াম আসছে কার থেকে? পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর কার্বনেট আসছে কার থেকে বলো তো? কার্বনিক অ্যাসিড থেকে, H2CO3। এখন চিন্তা করে দেখো, এই একটা লবণের বাপ মা কে হয়? অ্যাসিড আর ক্ষার। বাপ আর মায়ের ভিতরে যে স্ট্রং ওই রকম হবে লবণটা। তাহলে এই K2CO3 বাপ মা ক্ষার আর অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারের ভিতরে কে স্ট্রং? ক্ষার স্ট্রং, তাই লবণটা হবে ক্ষারীয়। লবণটা হবে ক্ষারীয়। তাহলে ক্ষারের পিএইচ কি হয়? 7 এর চেয়ে বেশি। যেমন এটা কি আসছে দেখো, H2SO4 থেকে আসছে আর জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে আসছে। H2SO4 থেকে এখানে অ্যাসিডটা শক্তিশালী মানে অ্যাসিডিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসছে Cl, তাই না? তো এগুলো হচ্ছে অ্যাসিডিক মানে 7 এর চেয়ে কম, তোমার 7 এর চেয়ে বেশি। ওকে, যেমন এখানে কি দিছে 5 ml 0.02 মানে 15 ml পানি যোগ করলে পিএইচ কত হবে? ফাইন। তার মানে আগে তুমি H প্লাসটা বের করা তো শিখো। H প্লাস কি হবে? মানে আমার H2 পানি যোগ করছো, তার মানে তোমার কি H2 জানা লাগবে না? পূর্বের ভি কত ছিল? 5, 0.02। আর V2 কত? 15 আর 5 10, সরি 15 আর 5 20। এটা কি? এটা হচ্ছে আমার H প্লাস এর ঘনমাত্রা মানে S2। এবার মাইনাস লগ অফ অ্যান্সার 2.3 এটা আসবে। H প্লাস আসলে পিএইচ বের করতে পারবো। নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ এর মান সবচেয়ে বেশি? এটা খুবই সিম্পল প্রশ্ন। দেখো এটা ভালো প্রশ্ন। এই যে এটা যদি 7 হয়, খেয়াল করো 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে স্ট্রং অ্যাসিড আর 3 থেকে 7 পর্যন্ত উইক অ্যাসিড। তাহলে আমি বলতে পারি না উইক অ্যাসিডের পিএইচ এর মান বেশি, স্ট্রং অ্যাসিডের চেয়ে উইক অ্যাসিডের পিএইচ এর মান বেশি। এখানে স্ট্রং অ্যাসিড ও উইক অ্যাসিড, তাহলে ওর পিএইচ এর মান কি হবে বলো তো? বেশি হবে।
স্ট্রং অ্যাসিডের তুলনায়। ওকে, এখানে আবার ক্ষার আছে, তাই ক্ষারের পিএইচ এর মান তো আরো বেশি। এই 7 থেকে 10 পর্যন্ত কি বলতো উইক বেস, আর 10 থেকে 14 পর্যন্ত কি বলতো স্ট্রং বেস, তাই না? তাহলে ক্ষারের পিএইচ এর মান কি হয় আরো বেশি হয়, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে KOH। কোনটি কোন যৌগের দ্রবণের পিএইচ 7 কম, 7 কম না 7 বেশি বলছে, 7 বেশি, তার মানে ক্ষারীয় জিজ্ঞাসা করছে। সোডিয়াম কার্বনেট দেখাই যাচ্ছে, কার্বনেট কার্বনিক অ্যাসিড থেকে আসছে, সোডিয়াম আসছে NaOH থেকে, তাহলে কে স্ট্রং? ক্ষারটা স্ট্রং। CH3COOH NH4OH বিক্রিয়াটির উৎপাদের প্রকৃতি কি হবে? দেখো CH3COO NH4, এটা আসলে একটা ভুল প্রশ্ন। কেন? কারণ দেখো ওরা দুইজন মিলে যা তৈরি করে CH3, এটা মাথায় রাখবা, CH3COO মাইনাস আর NH4 এসিডের পার্ট। যেমন একটা লবণ, খেয়াল করবা একটা লবণের বাপ মা হচ্ছে অ্যাসিড আর ক্ষার। যদি দুইটা অ্যাসিড মানে অ্যাসিড আর ক্ষার দুইজনেই যদি উইক হয়, তাহলে লবণের প্রকৃতি যে কোনোটা হইতে পারে, অ্যাসিডিকও হইতে পারে, ক্ষার ধর্মীয় হইতে পারে, নিরপেক্ষও হইতে পারে। প্রশ্নটা ভুল, ওরা অত ডিটেলসে প্রশ্ন করে নাই, ডেপথে গিয়ে প্রশ্নটা করে নাই। আমি তোমাকে শিখাই দিই, মাথায় রাখবা। যদি দেখো সল্টের প্রকৃতি, লেখো সল্টের প্রকৃতি, এটাকে আমরা বলি সল্টের হাইড্রোলাইসিস, বুঝছো? সল্টের হাইড্রোলাইসিস আর কি। এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচে অনেক সুন্দর করে ভাইয়া পড়াই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। সল্ট হাইড্রোলাইসিস মাথায় রাখবা, যদি স্ট্রং অ্যাসিড হয় আর উইক বেস হয়, ওদের মিলনের ফলে যে লবণটা তৈরি হয়, যে সল্ট তৈরি হয়, ওই সল্ট হবে অ্যাসিডিক। কেন? অ্যাসিডটা এখানে স্ট্রং। একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস, ওদের মিলনের ফলে যে সল্ট হয়, দেখো উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তাহলে কি হবে? সল্ট হবে বেসিক। যে স্ট্রং তার মতো আচরণ করবে, এখানে বেসটা স্ট্রং তাই বেসিক হবে। আচ্ছা ভাইয়া, যদি দুইজনই স্ট্রং হয়, তাহলে ওই সল্টের হাইড্রোলাইসিস করা হয় না, ওই সল্টের প্রকৃতি বের করা হয় না। কিরকম? মনে করো NaCl, যেমন সোডিয়ামটা আসছে কার থেকে বলতো? NaOH থেকে। Cl আসছে কার থেকে? Cl আসছে HCl থেকে। তোমাকে যদি বলে NaCl pH কত, তুমি 7 লিখবা, সামনেও যাবে না পিছেও যাবে না, এসিডিকও না ক্ষারীয় না, নিরপেক্ষ। ওকে, ওদের হাইড্রোলাইসিস করা হয় না, ওদের হাইড্রোলাইসিস করা হয় না। আর ভাইয়া যদি দুইজনই উইক থাকে, তাইলে যে সল্ট তৈরি হয়, এই সল্ট ডিপেন্ড করবে কিসের উপর? এই সল্ট অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে, নিউট্রালও হতে পারে। কেউ জানে না এটা কি হবে, এটা কি হবে কেউ জানে না। ডিপেন্ডস ভ্যালুর উপর ডিপেন্ডস। মনে করো একটা বিক্রিয়াতে অ্যাসিড তুমি বেশি নিছো, ক্ষার তুমি কম নিছো, দুটোই কিন্তু উইক, দুইটাই উইক, দেখো দুইটাই উইক। উইক অ্যাসিডটা তুমি বেশি পরিমাণে নিছো, তখন একটা কেস। তুমি উইক বেসটাকে বেশি পরিমাণে নিছো, তখন একটা কেস। তুমি দুইজনকে সমান পরিমাণে নিছো, তখন আরেকটা কেস। কথা বোঝা গেছে? তো এইটা হচ্ছে কি আসলে এইরকম ডিপেন্ড করবে যখন দুইটাই উইক হবে। আর যদি তোমাকে বলে সল্ট স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস কি হবে? নিউট্রাল। মাথায় রাখবা নিউট্রাল, ওদের হাইড্রোলাইসিস করা হয় না। হ্যাঁ, নিউট্রাল লিখে রাখো, ওদের হাইড্রোলাইসিস করা হয় না। আচ্ছা, তো এখানে যেমন এই প্রশ্নটা দিছে, দুইটাই কিন্তু উইক থেকে আসছে, দেখো দুইটাই উইক থেকে আসছে, তাহলে এই যে এইটা বলছে উৎপাদের প্রকৃতি কি হবে, এটা একটা ভ্যালিড প্রশ্ন না। কেন? এটা তিনটেই হতে পারে, তুমি ভ্যালুর উপর ডিপেন্ড করবা। দুটি অম্লীয় দ্রবণের পিএইচ এত হলে প্রথম দ্রবণ দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ, দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। এটা আমরা শর্টকাটেও করতে পারি, বুঝেও করতে পারি। যেমন দেখো পিএইচ 1 মানে দুইটা দ্রবণের পিএইচ 1 দেওয়া হচ্ছে 3,
পিএইচ 1 যদি 3 হয় তাহলে আমি বলতে পারি H+1 10⁻³ আবার পিএইচ 2 মানে পিএইচ 2 দেওয়া আছে 6 তার মানে আমি বলতে পারি H+2 10⁻⁻pH মানে 10⁻⁶। দেখো তুমি পিএইচ কিন্তু আসলে কমাইছো, পিএইচ কমাইছো না, আগে 10⁻³ ছিল, বেশি ছিল, এখন 10⁻6, তাহলে পিএইচ কমাইছো তার মানে H+ এর ঘনমাত্রা তুমি বাড়াইছো। দেখো কত গুণ বেশি অম্লীয়, দেখছো কত গুণ বেশি অম্লীয়, অম্লীয় মানে H+ এর ব্যাপার সেটা। তাহলে আমরা কি করতে পারি, H+1 আর H+2 এর কি করতে পারি, জাস্ট অনুপাত করতে পারি, H+2 এর অনুপাত নির্ণয় করতে পারি। সরি 6, রাইট, 6 উপরে গেলে 10⁻3। আমি তোকে এটা ভেঙে ভেঙে করে দিলাম। তাহলে দেখো H+1টা আসলে H+2 অপেক্ষা 1000 গুণ বেশি অম্লীয়। দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় মানে H+ এর কথাবার্তা। তাহলে দ্বিতীয় দ্রবণ H+2 এর 1000 গুণ কে H+1। ক্লিয়ার, ইজি কিন্তু। মানুষের রক্তের পিএইচ কত, 7.4। মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য, দেখো অম্লত্ব বেশি মানে কি, এখানে ক্ষার যোগ করতে হবে, মানে নিউট্রাল করার জন্য। ক্ষারকে চুন আর ডলোমাইট, এটা একটু মাথায় রাখবা, চুন আর ডলোমাইট ব্যবহার করতে হয়। অম্লত্ব হ্রাস করার জন্য চুন আর ডলোমাইট ব্যবহার করা হয়। এখানে পিএইচ এর কিছু ভ্যালু ভাইয়া দিয়ে রাখছি, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। মানুষের রক্তের পিএইচ কত, 7.4, পাকস্থলের পিএইচ এত, ব্ল্যাক কফির পিএইচ এত, সাবানের পিএইচ এত, এগুলো একটু মনে রাখতে হবে, পড়ে ফেলবা। এই দেখো মাটির পিএইচ বাড়াইতে চুন ও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি কার্বোনেটের অম্লধর্মী মাটির পিএইচ বাড়াইতে। এখন অম্লধর্মী মানে কিন্তু পিএইচ হাতের নিচে, এখন তুমি পিএইচ বাড়া মানে তুমি ক্ষার যোগ করবো মানে কি, পিএইচ তুমি বাড়াবা, ক্ষার যোগ করবো মানে কি পিএইচ বাড়াবা। কেন, তুমি যে অম্লটারে নিউট্রাল করতে হবে। এই যে এখানে চুন দেওয়া আছে, দেখো চুন, তারপরে ডলোমাইট গুঁড়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে তোমার লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, চুন ব্যবহার করা হয়। আর ক্ষারীয় মাটির পিএইচ কমানোর জন্য কি ব্যবহার করা হয়, বিভিন্ন সার, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, সুপার ফসফেট, জিপসাম, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এগুলা ব্যবহার করা হয় কখন, যখন তুমি ক্ষার ধর্মী মাটির পিএইচ কমাইতে। ক্ষার মানে কি 7 এর বেশি, এখন পিএইচটাকে কমাইতে হবে। ক্লিয়ার, ওকে। দেখো 0.3 মোলার CH3COO পিএইচ কত, এগুলো হচ্ছে আমাদের নরমাল প্রশ্ন। কোনটা, ওই যে কোনটা বলতো, পিএইচ ইকুয়াল -log(√KSE), এই যে এইটার প্রশ্ন, বুঝে গেছে, এটা হচ্ছে এটার প্রশ্ন। তাহলে -log(√KSE), ক্লিয়ার। দ্রবণ একের পিএইচ কত, দেখো দ্রবণ একে কি দেওয়া আছে, কে দেওয়া আছে 0.01 মোলার দেওয়া আছে, HA পাইছো। দ্রবণ 1 ও 2 পরস্পর মিশ্রিত করলে, এটা আবার হচ্ছে আগে একটু পরের প্রশ্ন, এটা এখনের প্রশ্ন না, এটা পরের প্রশ্ন, আমরা বাফারে যাওয়ার পরে বুঝবো। আচ্ছা এখনই আমরা একটু করে দিই, এটা আসলে পরিমাণগত রসায়নে আসে, পরিমাণগত রসায়নের জিনিস, একটু বুঝো। দ্রবণ 1 ও দ্রবণ 2 মিশ্রিত করলে, যেমন এখানে আছে HA, এখানে আছে NaA, H এর দ্রাব্যতা হ্রাস পাবে, সমায়ন প্রভাব পড়াইছি। দেখো HA কি উইক না, উইক। এটার ভিতরে তুমি ঢালছো হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা স্ট্রং ইলেকট্রোলাইট। যখন একটা স্ট্রং ইলেকট্রোলাইট ঢালা হয় উইক ইলেকট্রোলাইটের ভিতরে, এই উইক ইলেকট্রোলাইটের দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়, সমায়ন প্রভাব। দেখো A আর A পাইছো, ওর দ্রাব্যতা যা ছিল এই দ্রাব্যতাটা হ্রাস পাবে, গুণগত রসায়নে পড়াইছে কিনা, ওর দ্রাব্যতা যা ছিল এই দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। তার মানে প্রথম অপশন ঠিক আছে। মিশ্রণটির প্রকৃতি অম্লীয় হবে, এটা কিন্তু এখনো বলতে পারতেছি না, ম্যাথ না করে বলা যাবে না। মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম, এইটাও বলতে পারছি না। কেন, কারণ আমরা স্টিল জানি না এটা বাফার হবে কি বাফার হবে না, মানে বাফারের কনসেপ্টেই তো এখানে পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম মানে কি, যদি বাফার হয় তাহলে পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। ক্লিয়ার কিনা? আচ্ছা এখন আসো
আমরা একটা বেসিক জিনিস খেয়াল করি, ওদের ঘনমাত্রা সেম, এইচ এ আর এন এ 0.001, এইচ এ আছে এখানে আর এন এ আছে। পঞ্চাশ ml আর ওটা কি আছে 35 ml। ওকে, এখন দেখো এখানে 50 আর 35 কে বাকি থাকবে, এখানে কিন্তু এইচ এ বাকি থাকবে, খেয়াল করো ওদের ঘনমাত্রা সেম তাই প্যারা নাই। 35 সাথে বিক্রিয়া করবে, তাহলে বাকি থাকবে কে, বাকি থাকবে হচ্ছে তোমার 35 ml এইচ এ বাকি থাকবে, মানে 35 সাথে বিক্রিয়া করবে 15 বাকি থাকবে, দেখো 15 ml বাকি থাকবে, তার মানে অম্লীয়। এটা কি বলতো, এটা অম্লীয় হবে। এই যে দেখো বুঝে যাচ্ছে অম্লীয় হবে, কেমনে বুঝলাম, ওই যে তোমার খাটটা বাকি, সরি অ্যাসিডটা বাকি 15 ml বাকি, 35 সাথে বিক্রিয়া করবে 15 ml অবশিষ্ট থাকবে, তাহলে এটা বাকি। মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম কিনা, এইটা হচ্ছে গিয়ে আপাতত আমরা ধরতেছি হচ্ছে এটা সক্ষম না। কেন না, বাফার করবো একটু পরে, তখন বুঝবা তুমি, বাফার করব তখন তুমি এটা বুঝবা যে ভাই কেন মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম না। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের প্রথম অংশ মানে পিএইচ এর অংশ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে বাফার পড়া। এখন আমাদের কাজ কি বলতো, বাফার পড়া।